আর এই মুহূর্তে সেনাবাহিনীতে কি হচ্ছে আপনি সেটা জানেন? কি হচ্ছে? সেনাবাহিনীতে ট্রুপসদেরকে উত্তপ্ত করা হচ্ছে বিডিআর মতো ঘটনা ঘটানোর জন্য। কি দিয়ে উত্তপ্ত করা হচ্ছে? সরকার, বর্তমান সরকার তো সবাইকে কিনে ফেলছে, তো একটা নিয়ম করছে, সিভিল এবং সশস্ত্র বাহিনীর ভিতর ক্যাপ্টেন এবং সমপর্যায়ের সমমর্যাদার অফিসার, তাদেরকে 30 লক্ষ টাকা গাড়ি কেনার জন্য লোন দেবেন। আর ওই গাড়ি রক্ষণাবেক্ষণ, ড্রাইভারের বেতন, তেল খরচ এসব বাবদ মাসে আরো 50,000 টাকা করে পাবেন এক একজন। চিন্তা করেন সরকারের কত বড় বাজেট ওখানে গেছে। সেনাবাহিনীর ভিতরে যেটা হয়, সিভিলেও সবার তো আবার অফিসিয়াল গাড়ি আছে, তো ব্যক্তিগত গাড়িটা ব্যবহারের জন্য সিভিলে একটা ড্রাইভারের প্রয়োজন হতেই পারে। সেনাবাহিনী অফিসারদের প্রায়ই প্রয়োজন হয় না। প্রথমত তারা প্রত্যেকদিন বাইরে যায় না, দ্বিতীয়ত হলো যদি যে যায় কালের মধ্যে সিভিল গাড়ি যদি ইউজ করে, যদি ওরা আর্মির এত ড্রাইভার, আমাদের আর্মির একজনকে বলে এই তুমি আসো আমাকে একটু ড্রাইভ করে নিয়ে যাও, এখন শরিকদের খাপাচ্ছে এটা বলে যে অফিসাররা তো সরকার থেকে আরো 50,000 টাকা গাড়ি রক্ষণাবেক্ষণ এবং বেতন, ড্রাইভারের বেতনের জন্য পাচ্ছে, স্যাররা তো আমাকে কোনো পয়সা দেয় না। এখানে দুটো জিনিস লক্ষণীয়। সশস্ত্র বাহিনী যদি এই অভ্যাস করেন যে আমার একটা ড্রাইভার ইউজ করব, আমাদের চাকরি হলো 24 ঘন্টার চাকরি সেনাবাহিনীতে, ওই ড্রাইভারটা ইউজ করার জন্য আমি তাকে যদি 500 টাকা দেই, এই যে আমি একটা খারাপ জিনিস সেনাবাহিনীতে চালু করে ফেলবো, সর্বনাশ হয়ে যাবে কিন্তু। কারণ আমি আগের একবার আপনার সাথে টকশোতে বলেছি যে পয়সার কোনো জিনিস হ্যান্ডেল করতে দিলেই সেনাবাহিনী ধ্বংস হয়ে যায়। এখানে পয়সা ঢুকানো হয়েছে ভালো কথা, তো এখন কিন্তু এগুলো উস্কে দেওয়া হচ্ছে ভিতর থেকে ওই সিপাহী বিদ্রোহ ঘটানোর জন্য। আমি কথাগুলো ওপেনলি বলছি, ইফ দ্য ইন্টেলিজেন্স কমিউনিটি ওয়ান্টস টু গেট সাম ইনপুট ফ্রম মি, দে শুড গেট ইট। ওখানে খেপানোর জন্য এই তথ্যগুলো দেওয়া হচ্ছে। বলা হচ্ছে স্যাররা তো সরকার থেকে টাকাই পাচ্ছে ড্রাইভারের বেতনের জন্য, তো আমাদের যখন ইউজ করে পয়সা দেয় না কেন? নাম্বার 1। নাম্বার 2, আজিজ সাহেবের ঘটনা নিয়ে চরমভাবে সিপাহীদের উত্তেজিত করা হচ্ছে যে একজন সেনাপ্রধান দুর্নীতি করে ধরা পড়ে গেলেন, তার ভাইরা দুর্নীতিগ্রস্ত, তাকে সরায় না, অফিসাররা এইভাবে দুর্নীতি করে যাচ্ছে। এমনও বলা হচ্ছে সমস্ত রোড কনস্ট্রাকশন, ব্রিজ কনস্ট্রাকশন সবকিছু সেনাবাহিনীর হাতে। ওখানে ডিউটিরত অবস্থায় যারা থাকেন, বিভিন্ন জিনিসের দায়িত্বে যারা আছেন, সেই অফিসাররা সমানে টাকা কামাচ্ছে। এইসব প্রোপাগান্ডা সবকিছু ট্রুপসদের মধ্যে ঢুকিয়ে দিয়ে ট্রুপসদেরকে উত্তেজিত করা হচ্ছে। আমাদের যে দুশ্মন, বাংলাদেশ তো বলে তার কোনো থ্রেড পারসেপশন নাই, আমাদের যে দুশ্মন, চিহ্নিত দুশ্মন, তার উদ্দেশ্য হলো বিডিআর কে একটা বিদ্রোহ দিয়ে ধ্বংস করছি, সেনাবাহিনীতে এখন একটা বিদ্রোহ দিয়ে এটাকে ধ্বংস করবো। এই হচ্ছে জিয়াউর রহমান নাকি 25 এবং 26 মার্চ চট্টগ্রামে গণহত্যা করছে। হোয়ার ডিড শি গেট দিস নিউজ? এই মহিলার মুখ থেকে মিথ্যা এমন ভাবে বেরোচ্ছে, এগুলা অসহ্যের বাইরে চলে যাচ্ছে। আর ভাই জিয়া তো এখন কবর থেকেও গুলি চালায়, so powerful because he was a leader. কবর থেকে গুলি চালায়। মৃত জিয়া জীবিত জিয়ার চেয়ে কত বেশি শক্তিশালী হচ্ছে শুধু আওয়ামী লীগের ভাষাগুলো শুনলে বুঝতে পারবেন। মুখের থেকে জিয়া শব্দটা 1 সেকেন্ডের জন্য পড়ে না। এইগুলোকে বলে লিডার। মানে কি ফেস করি নাই, রিজন বিং আমি কোনোদিন মিথ্যাচারও করি নাই। আমি যতগুলো সরকার ছিল অলমোস্ট বলতে গেলে প্রত্যেকটা সরকারের বিরুদ্ধে আমি লেখালেখি করেছি, প্রত্যেক সরকারের সময় কম বেশি আমার বিপদ হয়েছে। কিন্তু এত অসভ্য, এত নিচু মানের জিনিস এখন আমি প্রমাণ পাচ্ছি হারে হারে। কত নিচু মানের রাষ্ট্রপ্রধান হলে, সরকার প্রধান হলে এই ধরনের নিচু মানের জিনিসকে অ্যালাউ করে। কত নিচু মানের রাষ্ট্রের মান কত নিচু হলে ডিজিএফ এর মতো প্রতিষ্ঠান মানুষকে গ্রেপ্তার, গুম, খুন এইসবে জড়িত হয়ে যায়। আমার লজ্জা লাগে যে আমি একদিন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছিলাম। কোথায় মেজর মোরসালিন সাহেব এক বাক্য লিখলেন ডিজিএফকে যে আপনি সত্যের পক্ষে না থাকতে পারলে মিথ্যার পক্ষে হাততালি দেবেন না। আরে ওর কথার মধ্যে তো কাব্য আছে, ওর কথার মধ্যে তো দর্শন আছে। তোমাদের জীবনে তো কোনো দর্শন নেই, কাব্য নেই, তোমরা পাচাটুকার হয়ে গেছো সবাই। এইখানে আমার দুঃখ। সব বাজে লোকদেরকে আমাদের বিরুদ্ধে এলিয়ে দাও, আমরা কি রাস্তাঘাটের মানুষ যে আমাদেরকে এইভাবে গালাগালি করবে? এখানে বলা আছে বঙ্গবন্ধুর কণ্ঠে, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করিলাম। এরকম কোন বাক্য আপনারা কোথাও দেখছেন জীবনে? তো তাহলে এত বাড়াবাড়ি করে কি আছে? জিয়া সাহেব তো সৌজন্যতা বশত, শ্রদ্ধা বশত বঙ্গবন্ধুর নাম নিয়েই ঘোষণা করছেন। প্রথমে নিজে করছেন, পরে যখন বলা হলো যে আমাদের নেতার নাম দিলেই আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়বে, উনি রাজি হয়ে গিয়ে ওটা করছেন। তো আপনার কথা হচ্ছে কি আপনি মুক্তিযুদ্ধে, যুদ্ধ তো আপনি করেননি, যুদ্ধ তো জিয়ারা করেছে, আপনি এত বাহাদুরি দেখাচ্ছেন কেন? আপনারা তো যারা এখন নেতৃত্বে আছেন আপনারা তো যুদ্ধ করেননি, এটা প্রত্যাশিত নয়। আপনারা বেসামরিক মানুষ যুদ্ধ করবেনই বা কেন? আপনারা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, সাহায্য করেছেন,
নেতৃত্ব দিয়েছেন, বিউটিফুল। কিন্তু এখন যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে তাদেরকে ছোট করে আপনি পাচ্ছেনটা কি? এই দেশের জন্য আর কেউ কি যুদ্ধ করতে যাবে ভবিষ্যতে? আপনি খেতাব পর্যন্ত কেড়ে নিচ্ছেন। যুদ্ধ তো আপনি করেন নাই, যুদ্ধ তো শেখ মুজিব করে নাই, যুদ্ধ তো শেখ হাসিনা করে নাই, যুদ্ধ তো আমির হোসেন আমু করে নাই। আই ডোন্ট ওয়ান্ট টু নেম দেম, ইউ কুড গো অন এন্ড অন এন্ড অন। কিন্তু যারা যুদ্ধ করেছে তাদের পিছনে এভাবে লাগছেন কেন? আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে ধূলিসাৎ করছেন, ভারতের তাবেদারি করছেন, ভারতের অঙ্গরাজ্য সৃষ্টি করেছেন বাংলাদেশে। আপনি কি মনে করেন আমরা অশিক্ষিত? আমরা আন্তর্জাতিক চুক্তির উপর গবেষণা করছি সারা জীবন, আমরা আন্তর্জাতিক সম্পর্কের উপর গবেষণা করে বড় হয়েছি সারা জীবন। আমি সেনাবাহিনী হিসেবে 40 বছর এই কাজই করছি। আমি কি বুঝি না আপনি ভারতের সাথে কি কি করেছেন? এই মুহূর্তে মংলা বন্দরে 2টা ভারতের নেভি জাহাজ বসে আছে। আপনি আগামীকাল আমাদের নোয়াখালীর ওখানে ব্রিজ উদ্বোধন হবে, ত্রিপুরা ওখানে ভারতের সাথে। উদ্বোধন করছেন কে জানেন? ভারতের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী না। ওই চট্টগ্রাম পোর্টের মালামাল ত্রিপুরাতে নিয়ে যাওয়ার জন্য সব দিক থেকে ঘিরে ফেলেছে বাংলাদেশকে। দেশের সার্বভৌমত্ব বেলুনের মতো ফুটা করে ফেলছে। শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের আলোচনায়। দর্শক, আজকে আমরা কথা বলবো, আপনারা জানেন যে লেখক মুশতাক মৃত্যুবরণ করেছেন কারাগারের ভেতরে। একটি অস্বাভাবিক মৃত্যু, জামিনযোগ্য ধারায় বারবার জামিন চেয়েও তিনি জামিন পাননি। মুক্ত হয়েছেন কিশোর, কার্টুনিস্ট কিশোরের জবানিতে উঠে এসেছে লেখক মুশতাকের উপরে ভয়াবহ নির্যাতনের চিত্র। কিশোর নিজেও বলেছেন তিনি কিভাবে নির্যাতিত হয়েছেন। পাশাপাশি সেনাবাহিনীর একজন মেজর গত 1 বছর ধরে নিখোঁজ, বলা হচ্ছে তিনি কারাগারে বন্দী আছেন। ছাত্রলীগকে পেটানোর অপরাধে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। তো এই সবকিছু মিলিয়ে আজকে আমার অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, ক্যাপ্টেন শহীদ ইসলাম। তিনি সেনাবাহিনীর প্রথম ব্যাচের কর্মকর্তা এবং সাংবাদিকতা করছেন গত 30 বছর ধরে। তিনি বই লিখেছেন, অসংখ্য বই লিখেছেন, অসংখ্য বিশ্লেষণ করেছেন দেশি বিদেশি রাজনীতি এবং সামরিক বিষয়াদি নিয়ে। শহীদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কনক, আপনাকেও স্বাগতম এবং ধন্যবাদ আমাকে আপনার প্রোগ্রামে আহ্বান করানোর জন্য। দর্শক শ্রোতাদের প্রতি আমার আসসালামু আলাইকুম। তো শহীদ ভাই, আমরা প্রথমে যেতে চাই, আপনি জানেন যে একটি দুঃখজনক ঘটনা, আমাদের দর্শকরা আমাকে বারবারই বলছিলেন, আমি প্রায় গত 10 দিন কোনো অনুষ্ঠান করিনি। লেখক মুশতাকের এই মৃত্যু আসলে আমাকেও বেশ আপসেট করেছে বলবো। কারণ 2015 সালের আজকের এই দিন যদি ধরি, আজকের এই দিনেও কিন্তু আমি রিমান্ডে ছিলাম। সো মুশতাক ভাইয়ের উপরে কি হয়েছে এই বিষয়টি কিন্তু ধরেন আমি নিজে থেকেই বুঝতে পারি, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারি যে 3রা মার্চে আমি গ্রেপ্তার হয়েছি। ডিবি অফিসে ছিলাম মার্চের 10 তারিখ পর্যন্ত। 10 তারিখ সকালে বা দুপুরে তারা আমাকে কোর্টে পাঠায়। তো আমাদের রিমান্ডের যে ভয়াবহতা, রিমান্ডের নামে জিজ্ঞাসাবাদের যে কৌশল, আমরা কেউ কিন্তু দাগে আসামি না। কিন্তু লেখক মুশতাক কিন্তু দাগে কোনো আসামি ছিলেন না, কার্টুনিস্ট কিশোর কিন্তু দাগে আসামি ছিলেন না, বা আমি কোনো দাগে আসামি নই। তো রাষ্ট্রদ্রোহের মামলা, ডিজিটাল অ্যাক্টের মামলা, কিভাবে দেখেন এই যে ভয়াবহ অবস্থা? আপনি কি মনে করেন? আপনার বক্তব্যটা শুনি। বিশেষ করে মোস্তাকের বেলায়, আর আমাদের একজন মেজর সাহেব আছেন, মেজর মুরসালিন, সর্বশেষ যে জিনিসটা, মুরসালিনের ব্যাপারে এই প্রথম 1 বছরের মাথায় এসে অলমোস্ট 11 মান্থ পার হয়ে যাচ্ছে। এখন হঠাৎ করে একটু সরব হচ্ছে ওর বন্ধু বান্ধবরা, সেনাবাহিনীর কিছু কিছু। তার আগে কিন্তু জিনিসটা কেন জানি, আমি জানি না, অনেকটা নীরব ছিল। তো আমি এই মোস্তাক এবং মুরসালিন, এই 2টা কেস, আমি একটা আর্টিকেল লিখতে গিয়ে 2টা কেস তদন্ত করলাম গত 1 সপ্তাহ ধরে। আপনি যে কথাটা বললেন, এটা আসলে কোন একটা নতুন একটা আঙ্গিক সৃষ্টি হয়েছে। আঙ্গিকটা কিরকম? আগে আমাদের গোয়েন্দা বাহিনীগুলার, বিশেষ করে ডিজিএফআই, যেটা সশস্ত্র বাহিনীর গোয়েন্দা বিভাগ এবং রাষ্ট্রের সর্বোচ্চম এবং বলা হয় সর্বোৎকৃষ্ট গোয়েন্দা বিভাগ, এটার দায়িত্ব ছিল না যে মানুষের গুম খুনের সাথে জড়িত হওয়া। এটা নৈর্ব্যক্তিক ভাবে আমি বলবো কিছু কাজকর্ম রাষ্ট্রের জন্য করত। কিন্তু এখন দেখা যাচ্ছে, আমার তদন্তে বেরিয়ে আসছে যে মুশতাক এবং মুরসালিন
দুটো ঘটনাতেই আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা বাহিনীটা ডিজিএফআই সরাসরি জড়িত, এটাই আমি আমার অনুসন্ধানে পেয়েছি। মানে কি জাতীয় অনুসন্ধান? মোরসালিন সাহেব সম্পর্কে এখন ফেসবুকে আমরা কিছু তথ্য দেখছি যে গত বছরের মার্চে বাংলাদেশে লকডাউনের মধ্যে ছাত্রলীগের 2-3 জন সদস্য লকডাউন ভেঙে বের হয়েছিলেন, তাদের সঙ্গে আর্মির একটি কথা কাটাকাটি হয়। তো এই জাতীয় একটি ভিডিও আমাদের কাছে আছে। আপনি কি ভিডিওটি দেখে ঘটনাটা ব্যাখ্যা করবেন, যেহেতু আপনি বলছেন যে আপনি বিষয়টি অনুসন্ধান করেছেন? জি। কিলিক 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 ছাত্রলীগ 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 ঘুর 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 ছাত্রলীগ ঘুর ছাত্রলীগ 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 জি, শহীদ ইসলাম, এই ঘটনার জন্যই কি যারা মোরসালিন সাজাপ্রাপ্ত হয়েছেন, তিনি কি তখন সেখানে ছিলেন? না, ওকে, মোরসালিন সাহেব অবসরপ্রাপ্ত। এই ঘটনাটা যখন ঘটে, ওই কোভিড ডিউটিতে যখন নামলো মার্চ মাসে সেনাবাহিনী, তখন এই ঘটনাটা ঘটে এবং কে বা কাহারা এটা ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেয়। তো এর ঠিক সাথে সাথেই ওই যে ব্যাটালিয়ন ডিউটিতে ছিল, যতটুকু জানতে পেরেছি আমি, 16 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ওই ব্যাটালিয়নের যে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ নামে একজন অফিসার, তাকে অ্যাটাচমেন্ট করা হয় ফার্স্ট, যেটা আর্মিতে করা হয়। এরপর তাকে এটা পানিশমেন্ট পোস্টিং দিয়ে বোধহয় খুব সম্ভবত চিটং হিল ট্র্যাক্স বা কোথাও পাঠিয়ে দেওয়া হয়। তো মোরসালিন সাহেব এই ব্যাপারে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এপ্রিল মাসের 1 তারিখ, 2020 সালের এপ্রিল মাসের 1 তারিখ। স্ট্যাটাসটাতে তিনি লিখেছেন যে মানে ডিজিএফআই কে উদ্দেশ্য করে দেখেন, এই যে হ্যাশট্যাগ দিয়ে ডিজিএফআই প্রধানকে লিখছেন, সত্যের পক্ষে যদি না থাকতে পারেন তাহলে অসত্যের পক্ষে হাততালি দেবেন না, বা এমন একটা কিছু, এমন একটা জিনিস, আর কিছু না। এই দুটো সেন্টেন্স তিনি ওখানে ফেসবুকে দিয়েছেন। যেদিন এটা উনি ফেসবুকে দিয়েছেন, উনি আবার নিচে আরেকবার মেনশন করে দিয়েছেন, রেফারেন্স দিয়েছেন যে অ্যাটাচমেন্ট সিও, মানে ওই যে কমান্ডিং অফিসারকে যে অ্যাটাচ করা হয়েছে সেটা। তো এখন ডিজিএফআই ডাইরেক্ট ডিজি কে অ্যাড্রেস করে তিনি এটা দিয়েছেন। ওই দিন রাতে ওনাকে পিক আপ করা হয়। আজকে 11 মাস, এপ্রিল মাসের 1 তারিখ হবে, টোটালি 1 বছর হবে। আজকে 11 মাস, 11 মাসে 11 বার তার জামিনের জন্য আবেদন করা হয়েছে, তার জামিন দেওয়া হয় নাই। ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটুকু আমরা জানতে পেরেছি। এবং তাকে ডিজিএফআই উঠিয়ে নিয়েছে, এটুকু আমরা জানতে পেরেছি, সশস্ত্র বাহিনীর বিভিন্ন আমাদের সোর্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো এই হলো মোরসালিন সাহেবের ঘটনা। এই একটা মন্তব্যের জন্য, একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনি তো প্রথম ব্যাচের সেনা কর্মকর্তা, তো কি মনে করেন এইভাবে একটি পোস্ট দেওয়ার জন্য সেনাবাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিল, উনি অন্যায় কি বলেছেন? বা ছাত্রলীগের যে দাপট, এখন ছাত্রলীগকে কি সেনাবাহিনীও কুর্নিশ করতে হবে? ছাত্রলীগকে কি আপনি যে ভিডিওটা দেখিয়েছেন কনক, সেই ভিডিওটার আরেকটা অংশ ইউটিউবে আছে, যেটার মধ্যে ছাত্রলীগের একটা ছেলেটার বয়স কোনো অবস্থাতেই 17-18 বছরের উপরে হবে না, বা আমাদের সিগারেট টানছে। বাইরে ভাই বাসায় আসতে আসতে দেই সব তোলপার হয়ে গেছে, কি এমন হয়ে গেছে, সিগারেট আনতে বাইরে গেছিলাম, তারপর 2-1টা মার খাইছি। তা আমাদের পরিচয় কি আমরা দেব না? আমরা কি কৃষক নাকি ছাত্রলীগ? পাগলের মতো আপনারা মিয়া, 2-1টা চটকনা খেলে কি হয়ে জায়গা? আজকে আমাদের গোলাম রাব্বানি বাঁচান থাকলে এরকম দিন দেখতে হইতো না। ছাত্রলীগ কি শুধু মার খায়? মার দেয় না? ইতিহাস নাই? সামনে দেখা মনে 24 ঘন্টার মধ্যেই কর্নেল সাহেব উজ্জ্বল একজন সৈনিক কাকে রাস্তার মধ্যে
কোভিডের 3 জন স্টুডেন্ট মোটরসাইকেলে করে যাচ্ছে কোভিডের ভিতর দিয়ে। এখন মোটরসাইকেলে যেভাবে গাদাগাদি করে বসতে হয়, এখানে তো কোভিডের আইনটা ভঙ্গ করা হলো। তাদের মাস্ক নাই, তাদেরকে নামতে বলা হয়েছে, নামার পরে তর্ক শুরু করে দিয়েছে। তারপরে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা কারা? আমরা ছাত্রলীগ। তখন ওই সৈনিকটা, তার হাতে ব্যাট ছিল, খেপে গিয়ে ছাত্রলীগ, কি লীগ তুমি? ছাত্রলীগ, 2টা ব্যাট মারছে, যেটা হয় আর্মির টেম্পারামেন্ট। আরে তুমি আইন মান আবার হুমকি দাও ছাত্রলীগ। একজন সৈনিক ব্যত্রাঘাত করেছে, ব্যাটালিয়নের যে অধিনায়ক, তার তো এখানে ওটা জানারও কথা না। বাট মিলিটারি বিং হোয়াট ইট ইজ, কমান্ডিং অফিসারকে, একজন লেফটেন্যান্ট কর্নেলকে অ্যাটাচ করছে 24 ঘন্টার মধ্যে, এবং তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, পানিশমেন্ট পোস্টিং দেওয়া হয়েছে। ওই লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ নামে একজন অফিসার, আমি নামটা আমি যেটুকু সংগ্রহ করতে পেরেছি আর কি আমার পক্ষ থেকে। এখন আপনি চিন্তা করেন যে সে এখানে মেজর মোরসালিন সাহেব একজন অবসরপ্রাপ্ত অফিসার, সে শুধু ওই অফিসারের খবরটা যখন শুনলো যে ওই লেফটেন্যান্ট কর্নেলকে অ্যাটাচ করা হয়েছে, তখন সেটা স্ট্যাটাস এভাবে দিয়েছে, #DGFI, যে আপনি যে সত্যের পক্ষে না থাকতে পারেন, অসত্যের পক্ষে হাততালি দেবেন না। এটা এমন কি অন্যায়জনক জিনিস হয়ে গেল, কি এমন অপরাধ হয়ে গেল, যার জন্য তাকে, একজন অবসরপ্রাপ্ত মেজর, তাকে ওই রাত্রে পিক আপ করা হয়েছে। আজকে 1 বছর সে জেলখানায়, তাকে জামিন দেওয়া হচ্ছে না। গোয়েন্দা বাহিনীর কাজ কি এগুলো? এটা কি রাষ্ট্রীয় নিরাপত্তার কাজ হলো? ডিজিএফ এর কাজ হলো রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা করা, বিশেষ করে সশস্ত্র বাহিনী বিষয়ক নিরাপত্তা। তাদের কাজ কি এগুলো? এখন আপনি আরেকটা প্রশ্ন উত্থাপন করেছেন আমাদের শুরুতেই, মোস্তাক ভাইয়ের কথা। মোস্তাকের সম্পর্কে আমি তদন্ত করে জানতে পেরেছি সরাসরি ডিজিএফআই জড়িত। আমি আপনাকে বলি আমার তদন্তে কি বেরিয়ে আসছে। মোস্তাককে উঠানোর জন্য র্যাবের এডিজি কর্নেল তোফায়েলকে বর্তমান ডিজিএফআই সরাসরি নির্দেশ দিয়েছেন তাকে উঠানোর জন্য। এই কাহিনী লোমহর্ষক, বেদনাদায়ক এবং দারুণ দুঃখজনক। কাহিনীটা কি? কাহিনীটা হলো, মোস্তাক সাহেব একজন লেখক হিসেবে শুধু একটা কার্টুনের ক্যাপশন লিখে দিয়েছেন। কার্টুনটা এঁকেছে কিশোর। মোস্তাক সাহেব ওখানে একটা ক্যাপশন দিয়েছেন, ওই যে ভদ্রলোকের নাম কি, নাফিস সরফরাজ, নাফিস সারাফাত। জি। তো বলছে উনি ব্যাংক জানি, ব্যাংক খাওয়ার ধারাপাত, এই একটা ছন্দ করে একটা ক্যাপশন দিয়ে দিয়েছে। আচ্ছা, তাইলে এত উত্তেজিত হলো কেন সরকার? নাফিস সারাফাত হলো একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার। উনি হলেন ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যান। মহিউদ্দিন খান আলমগীর যে ব্যাংকটা করেছিল সেটার বর্তমান চেয়ারম্যান, এবং সেটার নাম সম্ভবত এখন পদ্মা, সম্ভবত হতে পারে। হ্যাঁ, এবং ওনার একটা টাইটেল আছে, উনি ইনভেস্টমেন্ট ব্যাংকার। তো ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে উনি আন্তর্জাতিকভাবে টাকা লেনদেন করার মতো একটা নৈতিক ক্ষমতা বা একটা আইনগত ক্ষমতা ওনার আছে। তাছাড়া বাংলাদেশে যেহেতু একটা ব্যাংকের চেয়ারম্যান, তার সেই ক্ষমতাটা ততোধিক বৃদ্ধি পায় এই ধরনের একটা ইয়ে থাকলে আর কি। তো উনি হলেন আমাদের প্রধানমন্ত্রীর পুত্র সজীব জয়ের এত ক্লোজ ফ্রেন্ড যে শরাফত সাহেব, সজীব জয় একটা বই লিখেছেন, তার আত্মজীবনী। বইটার নাম হলো মুজিব থেকে সজীব। সেই বইটা সম্পাদনাই করেছেন এই শরাফত সাহেব। এত ঘনিষ্ঠ বন্ধুত্ব। এবং আমি বোধহয় আমার ফেসবুকে বোধহয় আমি ছবি দিয়েছিলাম, প্রধানমন্ত্রীর সাথেও এই শরাফতের ছবি আছে, কারণ ছেলের বন্ধু। এই ঘটনাটা কিন্তু ওখানে যে শরাফত সম্বন্ধে কার্টুন করার সাহস পেল। খেয়াল করছেন জিনিসটা? শরাফত জয়ের বন্ধু, মানে এখন পাওয়ারের কেন্দ্রবিন্দুতে আঘাত আসছে। আচ্ছা, উঠালোকে আমি আবার এটা পুনশ্চ বর্ণনা করছি। আমি তদন্ত করে জানতে পেরেছি, এবং আমি যদি আজকে যদি উন্মুক্ত সমাজে থাকতাম, এটা সপক্ষে আমি এভিডেন্স হিসাবে আমি কর্নেল তোফায়েলকে হাজির করতে পারতাম। তোফায়েল সাহেব, কর্নেল তোফায়েল, এডিজি অফ রব, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জেনারেল অফ র্যাব, তিনি তার এখন এই জিনিসটা নিয়ে যেহেতু খুব সরগরম অবস্থা,
এটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হচ্ছে মোস্তাকের মৃত্যুর পর। মোস্তাকের একটা আবার ব্যাকগ্রাউন্ড আছে, মোস্তাক ইজ ফ্রম ফৌজদারহাট ক্যাডেট কলেজ। ক্যাডেট কলেজের সেনাবাহিনী তার বন্ধু বান্ধব ভরা, সিভিল ও লিডারশিপ পজিশনে ক্যাডেট কলেজ ছেলেরা ভরা, দারুণ প্রেশার আসছে। আপনি জানেন একজন সচিবও চাকরির থেকে ইস্তফা দিয়ে ওর পক্ষে নেমে গেছে। আমাদের যে সচিব একজন উনি খুব একজন বিখ্যাত সচিব, পররাষ্ট্র বিষয়ক, উনি অ্যাম্বাসাডর ছিলেন এবং আরেকটা অ্যাম্বাসাডারের পোস্টিং উনি পেয়েছিলেন। এখন যখন উনি খুব চাপে পড়ে গেলেন র্যাবের ডিজি সাহেব, তখন উনি বলে ফেলছেন এক জায়গায় যে আমাকে ডিজিএফআই ডাইরেক্ট হুকুম করেছে ওকে তুলে নেওয়ার জন্য, আমার কোনো উপায় ছিল না। আপনি বলেন একটা লেখক একটা কার্টুন একটা ক্যাপশন করে দিয়েছে, তার জন্য ডিজিএফআই জড়িত হয় তাকে অ্যারেস্ট করার জন্য। ডিজিএফআই আর কোনো কাজ নেই? ইজ ইট দ্য ম্যান্ডেট ফর হুইচ ডিজিএফআই হ্যাজ বিন ক্রিয়েটেড? তো এখন রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীগুলা শুধুমাত্র একটা মাফিয়া তন্ত্রকে জিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য কাজ করে যাচ্ছে, তাদের অন্য কোনো কাজ নাই। গত 1 মাস ধরে ডিজিএফআই অসুস্থ। তিনি 1 মাস আগে পার্বত্য চট্টগ্রাম ভিজিট করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে কেউ বলে ওনাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে কেউ ফেলে দিছে, কেউ বলে উনি পড়ে গেছেন ফেইন্ট হয়ে। হোয়াট এভার ইজ দ্য কেস, তার নাকি 8-10টা সেলাই লেগেছে, সে এখন ঘরেই বসে আছে। জেনারেল তারেক সাহেব 7 তারিখ ভোরবেলা এমিরাতের একটা ফ্লাইট ধরে ঢাকা থেকে চলে গেছেন। তারেক সাহেব হলো প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, ডিজিএফআই হলো রাষ্ট্রীয় গোয়েন্দা বৃত্তির অনুঘটক, কেন্দ্রবিন্দু। তিনি অসুস্থ, অফিসে আসেন না, সেকেন্ড কোয়ার্টার হয়ে ঘরে বসে আছেন। ওই রাষ্ট্রের শুধু নজরটা এক জায়গায়, মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কে কথা বলছে। কনক, আমি মেজর মুরসালিনের একটা ফেসবুক একটা ছোট্ট স্ট্যাটাস শেয়ার করেছি, যেটা তার এয়ারফোর্সের এক অবসরপ্রাপ্ত অফিসার, তার বন্ধু, সে পোস্টিংটা দিয়েছিল। 150টার উপরে গালাগালিমূলক মেইল আমার এই ফেসবুকে মানে পাঠানো হয়েছে। ওই সেই গ্রুপ থেকে ওরা 5000 লোক হায়ার করে রাখছে যে সরকারের বিরুদ্ধে কে কোথায় কথা বলে তাদেরকে হিট করার জন্য। প্রচন্ড রকম অপমানকর ভাষা। এদের কোনো বিদ্যা শিক্ষা আছে বলেও আমার মনে হচ্ছে না, এরা কিছু বুঝে বলেও মনে হচ্ছে না। এদেরকে ভাড়া করে রাখছে, কম্পিউটারে বসিয়ে রেখেছে, ওরা এইভাবে একের পর এক এসব অপমান করছে মানুষকে। শহীদ ভাই, আমি আপনাকে একটু জানাই যে এই জাতীয় গালাগাল তো আমরা সহ্য করতে হয় বা আমরা পাচ্ছি অনেক কিছুই। তবে আমি যারা গালাগাল করছেন বা যারা এইসব কর্মকাণ্ডে জড়িত আছেন, আমি প্রত্যেকেরকেই অবগতির জন্য জানাচ্ছি, একটি বেসরকারি প্রতিষ্ঠান আপনাদের প্রত্যেকেরই আইপি অ্যাড্রেস ট্র্যাক করছেন। আপনারা কারা এটি জানা আমাদের জন্য খুব কঠিন কোনো বিষয় হবে না। আপনি সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা করেন, তথ্য দিয়ে সমালোচনা করেন, কিন্তু আপনি সমালোচনার নামে, আপনার মতামত প্রকাশের নামে আমাদের মৃত বাবা মাকে গালাগাল করবেন, সেটা আমরা যে সহ্য করে যাব এটি ভাবার কোনো কারণ নেই। আর পাশাপাশি শহীদ ভাই, আমি ইদানিং প্রচুর মেইল পাচ্ছি, প্রচুর মানুষ তার ছবি এবং পাসপোর্টের কপি পাঠিয়ে বলছেন যে ভাই আমি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি। এবং আমি সাধারণ মানুষকে বলবো, আমার দর্শকদেরকে বলবো, আপনারা যদি এরকম কোনো আশঙ্কা বোধ করেন, আপনারা অবশ্যই আমাদের কাছে আপনাদের ছবি, পাসপোর্ট বা ঘটনা সহ আপনারা জানান। আমরা সংশ্লিষ্ট যেসব জায়গায় এই আমেরিকা সহ যতগুলো মানবাধিকার সংগঠন আছে প্রত্যেকের কাছে আমরা একটি পাঠিয়ে দেব। কথা হচ্ছে কি, মানবাধিকারকে যদি আপনি সবকিছুর উপরে ধরে রাখতে চান, তাহলে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যার সিগনেটারি, যেটাতে স্বাক্ষর করেছেন জাতিসংঘের সদস্যভুক্ত প্রতিটি দেশ, বাংলাদেশও তার একটা স্বাক্ষরকারী দেশ। তাই যদি হয়ে থাকে, এই আইনটারই একটা সম্প্রসারিত রূপ হলো আমাদের সংবিধানে যেটা আছে। আমাদের বাংলাদেশ সংবিধানও আর্টিকেল 35 থেকে শুরু করে মৌলিক অধিকারগুলো ওখানে সংরক্ষণ করা আছে। আমার কথা হলো, কেউ কোথাও কিছু বলবে, কিছু মন্তব্য করবে, কিছু লিখবে, মুক্তমত প্রকাশ করবে, এইটাই তো পৃথিবী, তাই না? মানুষকে তো আপনি দেশ শাসন করেন, ভালো কথা। আপনি ভোটে গেছেন বা আপনি স্বৈরাচার হন, ভোটবিহীন ভাবে যে থাকেন, আপনি রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, ভালো কথা।
রাষ্ট্রের জনগণকে রক্ষা করার দায়িত্ব আপনার, মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব আপনার। আপনি নিজে মৌলিক অধিকার লঙ্ঘন করে ক্ষমতায় যাবেন, এরপর ক্ষমতা গিয়ে আপনি মানুষকে এভাবে অবদমিত করবেন, মানুষকে গুম করবেন, খুন করবেন। কনক, আমি সত্যি কথা বলি, আমার জীবনে আজকে আমি 35 বছর লেখালেখি করি, আমি অনেক জঘন্য লেখা লিখেছি। আপনি জানেন যে এরশাদের সময় আমার প্রথম বই সৈনিকের রাজনীতি লেখার জন্য শুধু বইটাই বাংলাদেশে নিষিদ্ধ হয় নাই, আজও এটা নিষিদ্ধ। আমার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। কিন্তু আমি একটা কথা বলি, এত অভদ্র সমাজে কোনোদিন বসবাস করি নাই। এই মোরসালিনের বেলায় পোস্টিং দিয়ে আমি যে ধরনের ভাষায় গালাগালিগুলো আমাকে পাঠানো হয়েছে, আমার একটা প্রশ্ন এই সরকারের কাছে, আপনারা যে এইসব কুকুরদেরকে লেলিয়ে দিয়েছেন, 5-8 কুকুরদেরকে, আপনি বলুন প্রথমত মোরসালিন সাহেব গ্রেপ্তার হয়েছেন কিনা, দ্বিতীয়ত কোন অপরাধে গ্রেপ্তার হয়েছেন, তার সে ফেসবুকের স্ট্যাটাসের জন্য গ্রেপ্তার হয়েছেন কিনা, তৃতীয়ত তাকে জামিন দেওয়া হয় না, 11 বার জামিনের দরখাস্ত করার পরেও দেওয়া হয় না, এটা সত্যি কিনা? তাইলে সম্পূর্ণ ঘটনাগুলো যখন সত্যি, সেখানে কোনো মানুষ যদি সেই সব সত্য দিয়ে কোন একটা স্ট্যাটাস দেয় যে আমাদের একজন অফিসার মেজর মোরসালিন সাহেব অত তারিখে গ্রেপ্তার হয়েছেন, আজকে 1 বছর ধরে তাকে ছাড়া হচ্ছে না, জামিন দেওয়া হচ্ছে না, আমরা জানতে পেরেছি তাকে এখানে নির্যাতন করা হচ্ছে, এই ঘটনাগুলো যদি সত্যি হয়, তাহলে আপনি মানুষ দিয়ে গালাগালি করান, পিতা মাতাকে গালাগালি করে, এবং যা তা ভাষা, এগুলোর কোনো ভাষা নাই। আমি বললাম তো, আমি 45 বছরের লেখালেখি জীবনে আমি কোনো সময় চিঠিপত্র কলামও আমার জন্য কেউ কোনো প্রতিবাদ করে নাই, আইনগত কোনো সমস্যা আমি কোনোদিন ফেস করি নাই। রিজন বিং, আমি কোনোদিন মিথ্যাচারও করি নাই। আমি যতগুলো সরকার ছিল, অলমোস্ট বলতে গেলে প্রত্যেকটা সরকারের বিরুদ্ধে আমি লেখালেখি করেছি, প্রত্যেক সরকারের সময় কম বেশি আমার বিপদ হয়েছে। কিন্তু এত অসভ্য, এত নিচু মানের জিনিস এখন আমি প্রমাণ পাচ্ছি হারে হারে। কত নিচু মানের রাষ্ট্রপ্রধান হলে, সরকার প্রধান হলে এই ধরনের নিচু মানের জিনিসকে অ্যালাউ করে, কত নিচু মানের রাষ্ট্রের মান কত নিচু হলে ডিজিএফ এর মতো প্রতিষ্ঠান মানুষকে গ্রেপ্তার, গুম, খুন এইসবে জড়িত হয়ে যায়। আমার লজ্জা লাগে যে আমি একদিন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছিলাম। এই গোয়েন্দা সংস্থার দায়িত্ব হলো রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা। রাষ্ট্রের সব দিকে 43টা ছিদ্র হয়ে বসে আছে, ওইদিকে ওনাদের খবর নাই। কোথায় মেজর মোরসালিন সাহেব এক বাক্য লিখলেন ডিজি রিজার্ভকে যে আপনি সত্যের পক্ষে না থাকতে পারলে মিথ্যার পক্ষে হাততালি দেবেন না। আরে ওর কথার মধ্যে তো কাব্য আছে, ওর কথার মধ্যে তো দর্শন আছে। তোমাদের জীবনে তো কোনো দর্শন নেই, কাব্য নেই, তোমরা 5 হয়ে গেছো সবাই। এইখানে আমার দুঃখ। সব বাজে লোকদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দাও। আমরা কি রাস্তাঘাটের মানুষ যে আমাদেরকে এই বিরুদ্ধে গালাগালি করবে? জি, শহীদ ইসলাম, আপনি আপনি আমি বুঝতে পারছি এই বিষয়টি আপনি মেনে নিতে পারছেন না একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে, একজন সিনিয়র সিটিজেন হিসেবে, একজন সাংবাদিক হিসেবে। তো এটাই হচ্ছে নিয়মে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখন যারা এইসব জুলুম করছে, অত্যাচার করছে, যারা নানাভাবে হুমকি দিচ্ছে। আপনি জানেন যে আমাদের কর্নেল শহীদ সাহেবের ছোট ভাইকে অস্ত্র দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু আপনি জানেন। আমি শুধু জানি এই ঘটনার পিছনেই, আমি যখন আপনার সাথে প্রথম ইন্টারভিউটা দেই, প্রথম এবং দ্বিতীয়টা এই মাঝখানে আমার গ্রামের বাড়িতে পুলিশ আসা যাওয়া শুরু করে দিচ্ছে। প্রথমে গোয়েন্দা, তারপর ইউনিফর্ম পরা পুলিশ, থার্ড ডেতে পুরা মিশন। আমার বাড়ি, আমার নানার বাড়ি, যত আত্মীয় বাড়ি আছে সবার ছবি তুলে, ওদের ফোন নাম্বার, নাম, ঠিকানা আমাকে যখন জানানো হয়েছে, আমি একটা কথাই বলেছি, যতক্ষণ পর্যন্ত কোনো ক্ষতি না করে চুপ থাকো। সরকার আছে একটা দেশে, স্বৈরাচারী সরকার, এসব করবে, হয়রানি করবে, ঠিক আছে, কাউকে গ্রেপ্তার না করলে, ক্ষতি না করলে চুপ থাকো। আর যদি গ্রেপ্তার করে বা ক্ষতি করে, আমরাও জানি সরকারের ঠ্যাং কিভাবে ভাঙতে হয়, অতীতে ভাঙছি, আমার ট্র্যাক রেকর্ড আছে। বাংলাদেশে কমপক্ষে 40টা বই আছে যেখানে লেখা আছে ক্যাপ্টেন শহীদ নামে একজন লোক লন্ডন থেকে এরশাদ সরকারের পদত্যাগ ত্বরান্বিত করেছেন। ওকে, ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিজম আমরা করে থাকি, কিন্তু কথা হচ্ছে কি, আমার এখন ওই বয়সও নেই, ওই বিদ্রোহ হওয়ার আমার কোনো শখ নেই। আমি চাই সেনাবাহিনীর শৃঙ্খলা থাকুক, আমি দেশে কোনো বিদ্রোহ চাই না। আমি চাই সরকার ন্যূনতম ব্যবহারটা করুক। বাড়তে বাড়তে হাসিনা সরকার এমন এক পর্যায়ে চলে গেছে, আজকে একটা স্টেটমেন্ট দিচ্ছে জিয়াউর রহমান নাকি 25 এবং 26 মার্চ চট্টগ্রামে গণহত্যা করছে। Where did she get this news? এই মহিলার মুখ থেকে মিথ্যা এমন ভাবে বেরোচ্ছে, এগুলা সহ্যের বাইরে চলে যাচ্ছে। আরে ভাই, জিয়া তো এখন কবর থেকেও গুলি চালায়। সো পাওয়ারফুল, বিকজ হি ওয়াজ এ লিডার।
কবর থেকে গুলি চালায়। মৃত জিয়া জীবিত জিয়ার চেয়ে কত বেশি শক্তিশালী হচ্ছে শুধু আওয়ামী লীগের ভাষাগুলো শুনলে বুঝতে পারবেন। মুখের থেকে জিয়া শব্দটা 1 সেকেন্ডের জন্য পড়ে না। এইগুলোকে বলে লিডার। মানে কি পরিমাণ আতঙ্কিত এখনো। হ্যাঁ, আর ওদিক দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সমস্ত টিভি গুলো ভাড়া করে, পত্রিকাগুলো ভাড়া করে, ফলাও করে প্রচার করছে। কিন্তু বাইরে যদি যেখানে সমালোচনা হচ্ছে, সমালোচনার পর সমালোচনা, 7 মার্চের ভাষণ কিভাবে প্রচার করা হচ্ছে, আর ভাষণের আসল কাহিনী, ওখানে যে স্বাধীনতা ঘোষণা করা হয় নাই সেই ইতিহাস কিন্তু সবখানেই এখন চলছে, সবাই জানে। সব বই পুস্তকে লেখা আছে এটা, যে এখানে কোনো স্বাধীনতা ঘোষণা হয় নাই। শো মি ওয়ান সেন্টেন্স অন রেকর্ড যেখানে বলা আছে বঙ্গবন্ধুর কণ্ঠে, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করিলাম। এরকম কোন বাক্য আপনারা কোথাও দেখছেন জীবনে? তো তাহলে এত বাড়াবাড়ি করে কি আছে? জিয়া সাহেব তো সৌজন্যতা বশত, শ্রদ্ধা বশত বঙ্গবন্ধুর নাম নিয়েই ঘোষণা করছেন। প্রথমে নিজে করছেন, পরে যখন বলা হলো যে আমাদের নেতার নাম দিলেই আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়বে, উনি রাজি হয়ে গিয়ে ওটা করছেন। তো আপনার কথা হচ্ছে কি, আপনি মুক্তিযুদ্ধে, যুদ্ধ তো আপনি করেননি, যুদ্ধ তো জিয়ারা করেছে, আপনি এত বাহাদুরি দেখাচ্ছেন কেন? আপনারা তো যারা এখন নেতৃত্বে আছেন, আপনি তো কেউ যুদ্ধ করেননি, এটা প্রত্যাশিত নয়। আপনারা বেসামরিক মানুষ যুদ্ধ করবেনই বা কেন? আপনারা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, সাহায্য করেছেন, নেতৃত্ব দিয়েছেন, বিউটিফুল। কিন্তু এখন যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে তাদেরকে ছোট করে আপনি পাচ্ছেনটা কি? এই দেশের জন্য আর কেউ কি যুদ্ধ করতে যাবে ভবিষ্যতে? আপনি খেতাব পর্যন্ত কেড়ে নিচ্ছেন। যুদ্ধ তো আপনি করেন নাই, যুদ্ধ তো শেখ মুজিব করে নাই, যুদ্ধ তো শেখ হাসিনা করে নাই, যুদ্ধ তো আমির হোসেন আমু করে নাই। আই ডোন্ট ওয়ান্ট টু নেম দেম, ইউ কুড গো অন এন্ড অন এন্ড অন। কিন্তু যারা যুদ্ধ করেছে তাদের পিছনে এভাবে লাগছেন কেন? আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে দুলিশ্বাত করছেন, ভারতের তাবেদারি করছেন, ভারতের অঙ্গরাজ্য সৃষ্টি করেছেন বাংলাদেশে। আপনি কি মনে করেন আমরা অশিক্ষিত? আমরা আন্তর্জাতিক চুক্তির উপর গবেষণা করছি সারা জীবন, আমরা আন্তর্জাতিক সম্পর্কের উপর গবেষণা করে বড় হয়েছি সারা জীবন। আমি সেনাবাহিনী 40 বছর এই কাজই করছি। আমি কি বুঝি না আপনি ভারতের সাথে কি কি করেছেন? এই মুহূর্তে মংলা বন্দরে 2টা ভারতের নেভি জাহাজ বসে আছে। আপনি আগামীকাল আমাদের নোয়াখালীর ওখানে ব্রিজ উদ্বোধন হবে, ত্রিপুরা ওখানে ভারতের সাথে। উদ্বোধন করছেন কে জানেন? ভারতের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী না। ওই চট্টগ্রাম পোর্টের মালামাল ত্রিপুরাতে নিয়ে যাওয়ার জন্য সব দিক থেকে ঘিরে ফেলেছে বাংলাদেশকে। দেশের সার্বভৌমত্ব বেলুনের মতো ফুটা করে ফেলছে। আর এখানে কোথায় কে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, তাদের পিছনে লেগে আছে কে? ডিজিএফআই। ড্যাম ব্লাডি ডিজিএফআই, ফুক বিজনেস। ইউ হ্যাভ এ ম্যান্ডেট। বই খুলে দেখো তোমার দায়িত্ব কি, সেই কাজে যাও। আই এম কোয়াইট এ সিনিয়র ম্যান ফর দিস আর্মি। আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, ইউ হ্যাভ এ ম্যান্ডেট। দেয়ার ইজ কল্ড জব ডেসক্রিপশন তোমাদের জন্য। ইউ গাইজ শুড বি বিজি উইথ দ্যাট। কে কোথায় ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, মানুষকে ভাবতে দাও, চিন্তা করতে দাও। ওকে? সংসদ নাই, বিরোধী দল নাই, মিডিয়া নাই, মানুষ কোথায় সোশ্যাল মিডিয়াতে একটু কথাবার্তা বলবে, সমালোচনা করবে। দিস আর গুড ফর ইউ গাইজ, দিস আর আই ওপেনার্স ফর ইউ। না, এটাকে সহ্য করতে পারবে না, তারপরে কি সাজাটা কি আপনি দেখেন। হোয়াট এন ওভার কিল। ধরে নিয়ে গুম করে, টর্চার করে, অত্যাচার করে, হয়রানি করে। হোয়াই হোয়াই কেন এত বাড়াবাড়ি? তবে তবে শহীদ ভাই, একটা বিষয় তো সত্যি যে পতন তো হবেই, এবং পতন হলে শেখ হাসিনার পরিবার বা তার সঙ্গে যারা অত্যাচার করছেন সাধারণ মানুষের উপরে, তাদের কাউকেই চৌথা আসমানে উঠাই নেওয়া হবে না। তাদের মধ্যে গুটি কয়েক বাইরে হয়তো পালায় যাবেন, বাকি সবাই বংশগতি সহ দেশেই থাকতে হবে। না, ওরা মনে করে ওরা ঈসা আলাইহিস সালাম, ওরা ওদেরকে ওরা উপরের দিকে নিয়ে যাবে, ওদেরকে চৌথা আসমানে উঠাই নিয়ে যাবে। হ্যাঁ, ওই যে হেলিকপ্টার, ভারতের হেলিকপ্টার, 4টা হেলিকপ্টার, 2টা ফাইটার জেট দাঁড়ানো আছে ওখানে। ওনাকে আসবেন, উঠিয়ে নিয়ে যাবেন, ওনার পারিষদ সহ। এগুলো তো প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সব করে রাখে। দে থিঙ্ক, হ্যাং অন কনক, দে থিঙ্ক এভরিবডি এলস ইজ সো আনস্মার্ট। ওই 2টা ফাইটার আর 4টা হেলিকপ্টার ওইসব নিয়ে যাবে। আমার কথা হলো, কারো যদি লাশ পড়ে যায়, টার্গেট উদ্ধারের জন্য আর কেউ আসে? মরা মানুষ নিতে কেউ আসে নাকি? তো যারা ঘটনা ঘটাবে, আমি চাই না এমন এমন বিষাদময় কিছু ঘটুক বাংলাদেশে। আমাদের এখানে অনেক হত্যাযজ্ঞ হয়েছে অতীতে। বাট কথা হচ্ছে, আপনি পরিস্থিতি এমন জায়গা ঠেলে নিয়ে যাচ্ছেন, আমি তো কোনো চয়েস দেখছি না। আপনি যখন কারো দেয়ালটাকে, পিঠটাকে দেয়ালের এমন জায়গায় আপনি পুশ করে নিয়ে যান, তখন পিছনে দেয়াল, সামনে শত্রু, তার চয়েসটা কি থাকে? সে তখন ভাবে আমি তো মরেই গেলাম।
তো আমি যেতে মরে যাব। আর যারা যারা এইসব কু করে, ঘটনা করে, বিদ্রোহ করে, বিপ্লব করে, তারা কি এত আনস্মার্ট যে আপনারা কি প্ল্যান এ প্ল্যান বি করবেন? ওদের কাছে প্ল্যান সি প্ল্যান ডি সব রেডি আছে। এভরিবডি ইজ ট্রেন্ড, এভরিবডি ইজ থটফুল। Okay? If you are a strategist, they are a super strategist. If you are intelligent, they are a super intelligent. If you are smart, there are guys to unsmart you, over smart you. তো এগুলো এখন কি বলবো ভাই? এগুলো তো এখন এগুলো মুখ বেরিয়ে যাচ্ছে, আমাদের মুখ দিয়ে কথা বেরিয়ে যাচ্ছে। ওই কিছু হুজুর ওয়াজ করার সময় এখন বলে যে আমাদের দোষ, আমরা জোরে কথা বলি, সরকার বিরুদ্ধে কথা বলি। হুজুর বলে আরে বাবা, জোরে বলেও তো লাভ হচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, মাইক সামনে থেকে নিয়ে যাচ্ছে। ওয়াজের লোকদের পর্যন্ত এমন ডিস্টার্ব করতেছে। দেশের মধ্যে কিছু করতে পারবে, তাহলে কি জিনিসটা হলোটা কি? হোয়াট ইজ দ্য প্রবলেম? আপনি ভোটও নেবেন না, আপনি জোর করে ক্ষমতা আসবেন, আসার পরে আপনি এসব জিনিস করবেন। আপনি সশস্ত্র বাহিনীর অফিসারদেরকে এখন ডিজেফের মতো প্রতিষ্ঠানকে আপনি গুম খুমেলা নির্লিপ্ত করেছেন তাদেরকে। এটা কি তাদের ম্যান্ডেট নাকি? এবং তাদের নিজের ভাই থেকে তারা খাচ্ছে, সেনাবাহিনীর অফিসারদের গুম করে। এই যে আজমি সাহেবকে গুম করে রাখছে কতদিন, কত অফিসারকে মেরে ফেললো। ব্র্যাব জঙ্গি নাটক সাজে যে মেজর জাহিদ নামে একটা অফিসারকে ওই বাড়িতে গায়ক, মানে কত ঘটনা ঘটাচ্ছে একের পর এক, নাম বলে শেষ করা যাবে না। নাটক পেয়েছেন না? ওই বিডিআর 57টা কিল করার পরে আত্মা বড় হয়ে গেছে যে একটা যখন খেতে পারছি এত বড় টার্গেট, নেক্সট আরো আগে যাব। যেতে থাকেন, যেতে থাকেন। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। Keep going. শহীদ ভাই আপনি বলছিলেন যে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, এই যে ত্রিপুরার এখানে ব্রিজ, ভারতের প্রধানমন্ত্রীর উদ্বোধন বা সবকিছু মিলায় আপনি যে ইঙ্গিত করছেন, আমরা তো দেখছি যে সেনাবাহিনী তো নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারছে না। আর এই মুহূর্তে সেনাবাহিনীতে কি হচ্ছে আপনি সেটা জানেন? কি হচ্ছে? সেনাবাহিনীতে ট্রুপসদেরকে উত্তপ্ত করা হচ্ছে বিডিআর মতো ঘটনা ঘটানোর জন্য। কি দিয়ে উত্তপ্ত করা হচ্ছে? সরকার, বর্তমান সরকার তো সবাইকে কিনে ফেলছে, তো একটা নিয়ম করছে সিভিল এবং সশস্ত্র বাহিনীর ভিতর ক্যাপ্টেন এবং সমপর্যায়ের সমমর্যাদার অফিসার তাদেরকে 30 লক্ষ টাকা গাড়ি কেনার জন্য লোন দেবেন। আর ওই গাড়ি রক্ষণাবেক্ষণ, ড্রাইভারের বেতন, তেল খরচ এসব বাবদ মাসে আরো 50,000 টাকা করে পাবেন এক একজন। চিন্তা করেন সরকারের কত বড় বাজেট ওখানে গেছে। সেনাবাহিনীর ভিতরে যেটা হয়, সিভিলেও সবার তো আবার অফিসিয়াল গাড়ি আছে, তো ব্যক্তিগত গাড়িটা ব্যবহারের জন্য সিভিলে একটা ড্রাইভারের প্রয়োজন হতেই পারে। সেনাবাহিনী অফিসারদের প্রায়ই প্রয়োজন হয় না। প্রথমত তারা প্রত্যেকদিন বাইরে যায় না, দ্বিতীয়ত হলো যদি যে যায় কালে মধ্যে সিভিল গাড়ি যদি ইউজ করে, যদি ওরা আর্মির এত ড্রাইভার, আমাদের আর্মির একজনকে বলে এই তুমি আসো আমাকে একটু ড্রাইভ করে নিয়ে যাও। এখন সৈনিকদের খাপাচ্ছে এটা বলে যে অফিসাররা তো সরকার থেকে আরো 50,000 টাকা গাড়ি রক্ষণাবেক্ষণ এবং বেতন, ড্রাইভারের বেতনের জন্য পাচ্ছে, স্যাররা তো আমাকে কোনো পয়সা দেয় না। এখানে দুটো জিনিস লক্ষণীয়। সশস্ত্র বাহিনী যদি এই অভ্যাস করেন যে আমার একটা ড্রাইভার ইউজ করব, আমাদের চাকরি হলো 24 ঘন্টার চাকরি সেনাবাহিনী, ওই ড্রাইভারটা ইউজ করার জন্য আমি তাকে যদি 500 টাকা দেই, এই যে আমি একটা খারাপ জিনিস সেনাবাহিনীতে চালু করে ফেলবো, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু কারণ আমি আগের একবার আপনার সাথে টকশোতে বলেছি যে পয়সার কোনো জিনিস হ্যান্ডেল করতে দিলেই সেনাবাহিনী ধ্বংস হয়ে যায়। এখানে পয়সা ঢুকানো হয়েছে ভালো কথা, তো এখন কিন্তু এগুলো উস্কে দেওয়া হচ্ছে ভিতর থেকে ওই সিপাহী বিদ্রোহ ঘটানোর জন্য। আমি কথাগুলো ওপেনলি বলছি, ইফ দ্য ইন্টেলিজেন্স কমিউনিটি ওয়ান্টস টু গেট সাম ইনপুট ফ্রম মি, দে শুড গেট ইট। ওখানে খেপানোর জন্য এই তথ্যগুলো দেওয়া হচ্ছে। বলা হচ্ছে স্যাররা তো সরকার থেকে টাকাই পাচ্ছে ড্রাইভারের বেতনের জন্য, তো আমাদের যখন ইউজ করে পয়সা দেয় না কেন? নাম্বার 1। নাম্বার 2, আজিজ সাহেবের ঘটনা নিয়ে চরমভাবে সিপাহীদের উত্তেজিত করা হচ্ছে যে একজন সেনাপ্রধান দুর্নীতি করে ধরা পড়ে গেলেন, তার ভাইরা দুর্নীতিগ্রস্ত, তাকে সরায় না, অফিসাররা এইভাবে দুর্নীতি করে যাচ্ছে। এমনও বলা হচ্ছে সমস্ত রোড কনস্ট্রাকশন, ব্রিজ কনস্ট্রাকশন সবকিছু সেনাবাহিনীর হাতে। ওখানে ডিউটিরত অবস্থায় যারা থাকেন, বিভিন্ন জিনিসের দায়িত্বে যারা আছেন, সেই অফিসাররা সমানে টাকা কামাচ্ছে। এইসব প্রোপাগান্ডা সবকিছু ট্রুপসদের মধ্যে ঢুকিয়ে দিয়ে ট্রুপসদেরকে উত্তেজিত করা হচ্ছে। আমাদের যে দুশ্মন, বাংলাদেশ তো বলে তার কোনো থ্রেড পারসেপশন নাই, আমাদের যে দুশ্মন, চিহ্নিত দুশ্মন, তার উদ্দেশ্য হলো বিডিআর কে একটা বিদ্রোহ দিয়ে ধ্বংস করছি, সেনাবাহিনীতে এখন একটা বিদ্রোহ দিয়ে এটাকে ধ্বংস করবে। এই হলো তাদের উদ্দেশ্য। কারণ ধ্বংস করতে না পারলে এখানে ওই 7 সিস্টারকে কন্ট্রোল করা যাচ্ছে না। বাংলাদেশটা তাদের ভীষণ প্রয়োজন, তাদের আর পছন্দ হচ্ছে না এটা কেন স্বাধীন দেশ, এটা আর ভালো লাগছে না। তো এটা কি আমাদের এত এত মেডেল ওয়ালা আমাদের আর্মি উচ্চ পদস্থরা বুঝতে পারছেন না? আমাদের অবৈধ প্রধানমন্ত্রী যিনি বসে আছেন রাষ্ট্র ক্ষমতায়, দেশের জন্য কি বিন্দু মাত্র কোনো মায়া নাই? সেনাবাহিনীর জন্য কি ন্যূনতম বোধ কাজ করে না? বা আমাদের সেনা কর্মকর্তারা যারা আছেন
তাদের মধ্যে কি কোনো কোনো প্রতিক্রিয়া কাজ করে না যে আমরা এভাবে শেষ হয়ে যাচ্ছে একটার পর একটা? এই প্রশ্নগুলো তো আপনি আগেও আমাকে করেছেন। আমি জবাব দেওয়ার সময় একটা কথাই বলেছি, যদি আমি সত্যিকার সৈনিক হই, আমি হব ধৈর্যশীল, আমি হব শৃঙ্খলাবদ্ধ, আমি হব আদেশের আনুগত্যকামী একজন মানুষ, আমি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না। যদি আমার এমন কোনো অ্যাম্বিশন থাকে, কথা বলার ইচ্ছেই হয়, আমি ওই ইউনিফর্মটা না পরে ওখান থেকে বেরিয়ে এসে আমার বলা উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যে ইউনিফর্ম ছেড়ে যদি বেরিয়ে এসেও কথা বলি, তাইলে এই যে মোরসালিন সাহেবের মতো, আজমি সাহেবের মতো ফেসবুকে কি লিখলেন, আপনি হয়ে যাবেন গুম, হয়ে যাবেন গ্রেপ্তার। তো কথা হচ্ছে, আপনি আমাকে ডানেও যেতে দেবেন না, বামেও যেতে দেবেন না। ওই ক্লাসে এক ছাত্র ছিল, ওই ছাত্র শিক্ষকের সাথে হাত তুলছে প্রশ্ন করার জন্য। তো শিক্ষক বলে হাত নামাও, তো আবার হাত তুলছে, বলে হাত নামাও। তো বলছে তাহলে আমি কি করবো? কয় তুমি কিও করতে পারবে না। ওর একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা আর করতে দেয়নি। এখন কথা হচ্ছে কি, এতটুকু বাকরুদ্ধ অবস্থাতে একটা সমাজে বসবাস করা যায় না। কনক, আমাকে আমার এক সেনাবাহিনীর প্রাক্তন অবসরপ্রাপ্ত এক বন্ধু আমাকে কথায় কথা একটা কথা বলছে যে, দোস্ত তোমার কোনো ধারণা নেই আমরা কিসের মধ্যে বাস করছি। যে কোনো মধ্যে আমিও গুম হয়ে যেতে পারি। আগে আমরা এই রাওয়াতে গিয়ে একটু গল্প টল্প করতাম বন্ধু বান্ধবের সাথে, এখন এই রাওয়াটাকে সম্পূর্ণ তছনছ করে দিছে। ওই সিনা কিলিং এর পরে রাওয়াতে অফিসার একটা ইউনাইটেড স্ট্যান্ড দেখিয়েছিল, এটাকে তছনছ করে দিয়ে এখন একটা বিক্ষিপ্ত, এখন কেউ যায়ও না রাওয়াতে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে। আমার কথা হচ্ছে কি, এটা হলো সেনাবাহিনীর অবস্থা বা বাহিরের অবস্থাতে বুঝতেছেন মুস্তাক সাহেবের কি হচ্ছে, কার কি হচ্ছে, আপনি দেখছেন সবকিছু। প্রতিনিয়ত এসব ঘটনা ঘটছে। আর নিচের লেভেলে শোনেন, মোস্তাক সাহেবদের প্রোফাইল আছে বলে আমরা জানতে পারি, মোরসালিন সাহেবরা মেজর সাহেব বলে আমরা জানতে পারি। গ্রাসরুট লেভেলে লক্ষ লক্ষ মানুষকে এইভাবে ধরে নিয়ে যাচ্ছে, পুলিশ যা তা ব্যবহার করছে সবার সাথে। আমার কথা হচ্ছে কি, এই দেশে কি কেউ পুলিশের ইউনিফর্ম পরার আগে কোনো ট্রেনিং দেয় না যে তুমি হোয়াট ইউ ক্যান ডু, হোয়াট ইউ ক্যান নট ডু? এই দেশে ম্যাজিস্ট্রেট হওয়ার আগে কেউ ট্রেনিং দেয় না? এই যে ইস্তেমার ভিডিও শুনতেছেন না এখন মরার পরে, ভিডিওর মধ্যে বলছে যে আমি তো এই ক্যাডার সার্ভিসের অফিসারদেরকে, লোকাল ম্যাজিস্ট্রেটকে ম্যানেজ করে তারপরে গিয়ে কোন রকমের কাজগুলো করছি। মানে উনি যে ইলেকশন ম্যানেজ করছে, এগুলো সব কিছু উনি এখন তারা ক্যাডারে তাদের 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 ক্যাডার ওখানে ঢুকাইছে, ক্যাডার দিয়ে দেশটা ক্যাডারে চলবে। ওকে, হেল উইথ ইউর ক্যাডার ম্যান, হেল উইথ ইউর ক্যাডার। পৃথিবীতে কত দেশ বিপ্লব করে 50 বছরের ক্ষমতা পোক্ত করছে, এক রাত্রে 1 সেকেন্ডে ধূলিসাৎ হয়ে গেছে। তবে মানে আমার কথা হচ্ছে, আমার সবচেয়ে খারাপ লাগে, ঠিক আছে তুমি বাইরে কি ডার্টি পলিটিক্স করছো, কি করছো তোমরা, পলিটিক্যাল এলিমেন্টস আর অলওয়েজ ডার্টি, ইউ নো ইট, ইটস অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমাদেরটা খুব নেকেড, বাইরের গুলা খুব প্রচ্ছন্ন, একটু ডিসক্রিট। বাট কথা হচ্ছে কি, তুমি বাবা সশস্ত্র বাহিনী নেবে খেলো কেন তুমি? হোয়াট ইজ ইউর প্রবলেম? তুমি ডিজিএফআই ইউজ করছো কেন গুম খুনের জন্য? আমার কাছে তো এখন প্রমাণ আছে ডিজিএফআই নির্দেশ এগুলো হচ্ছে। এ তারেক সাহেব বসে বসে এগুলো করাতো আগে, এখন তারেক সাহেব সিনে নাই, দেখেন ডিজিএফআই সরাসরি জড়িত হয়ে যাচ্ছে সবগুলো ঘটনায়। আগেও তারেক সাহেব ডিজিএফআই, আপনি কিভাবে নিশ্চিত ডিজিএফআই কোনো নির্দেশ অর্ডারকারী করছে না, সরাসরি করছে? আরে বাবা, ডিজিএফআই কে বলা হচ্ছে করার জন্য, ডিজিএফআই করছে। আর কে করবে? ডিজিএফআই কার নিয়ন্ত্রণে? প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে। অর্থাৎ রাজনৈতিক ভাবে ব্যবহৃত হচ্ছে ডিজিএফআই। নো, সাংবিধানিক ভাবে রাষ্ট্রপতির নিয়ন্ত্রণে, তিনি সশস্ত্র বাহিনী প্রধান। বাট আমাদের দেশের রাষ্ট্রপতি তো আইসক্রিম খাওয়ার জন্য থাকে ওখানে, ওনার তো অন্য কোনো কাজ নেই। উনি সুন্দর কাপড় চোপড় পরে বসে থাকবে, কেউ দেখা করতে যাবে, একটা ভালো ডিনার খাবে, ওনার তো হাত পা কেটে ওনাকে তারপরে রেখে দিচ্ছে ওখানে। তবে শহীদ ভাই, আপনি যাই বলেন, যত কিছুই বলেন, আপনি সেনাবাহিনী নিজেদেরকে রক্ষা করতে পারছে না, এই বিষয়টি স্পষ্ট। আপনি হয়তো আইনের কথা বলবেন, সংবিধানের কথা বলবেন, আমি আবারও আপনাকে বলবো, ধান দিয়া কি হইব মানুষের জানি যদি না থাকে, কারি ধান দিয়ে আমি কি করবো আমি যদি বেঁচে না থাকি, তাই না? সো পরিস্থিতি তো সেরকমই। স্বাধীনতা, সার্বভৌমত্বের মতো মহান দায়িত্ব বা যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেগুলো তো অনেক পরের বিষয়। আগে তো আমি আমার নিজেকে রক্ষা করতে হবে, আগে তো আমি আমার ফেলো কলিগদের রক্ষা করতে হবে, আমার উপর একটা অন্যায় আদেশ আমাকে প্রতিহত করতে হবে। আমিও তো সংবিধান দ্বারা আবদ্ধ, আমিও তো আইনের দ্বারা আবদ্ধ। সেনাবাহিনী জাতির একটা অংশ। জাতির ভিতরে যে অরাজকতা, জাতির ভিতরে যে বিশৃঙ্খলা, জাতির ভিতরে যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, এটা সশস্ত্র বাহিনীর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
এটা অপ্রত্যাশিত ছিল, এটা কাম্য ছিল না, কিন্তু এটা ঘটিয়ে দেওয়া হয়েছে এবং সুপরিকল্পিত ভাবেই এখন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। প্রথমত না, জাস্ট টেকিং ইউর ফাইটিং অ্যাবিলিটি। সশস্ত্র বাহিনীটা কি জন্য থাকে? রেডি ফর এ মোমেন্টস নোটিস টু জাম্প ইনটু দ্য ওয়ার। এখন কথা হচ্ছে কি, আপনার স্পিরিটটা আমি নিয়ে নিলাম। আপনি ইমাজিন করেন একজন ক্যাপ্টেন সাহেবের যদি 50,000 টাকা শুধু এক্সট্রা পায় গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য, 30 লক্ষ টাকা গাড়ির লোন পায়, যেটা নাকি আর ফেরতও দিতে হবে না, কি একটা অঙ্ক এখানে দেওয়া হয়েছে, আসলে বেসিক্যালি কিছু ফেরত দিতে হচ্ছে না। অঙ্ক একটা আছে, ওইটা হলো আওয়ামী মাফিয়া অঙ্ক আর কি, শুভঙ্করে ফাঁকি। আসলে কিন্তু খুব একটা কিছু ফেরত দিতে হচ্ছে না, হয়তো কিছু ইন্টারেস্ট ফেরত দিতে হচ্ছে হয়তোবা। তারপরে আপনি তো বেতন তো আছে, এখন বেতন তো এখন উচ্চমানের বেতন সবাই। তারপরে তো মিশনারি ইনকাম তো আছে। তারপরে তো আপনার আরো বলা হয় যে আজকাল নাকি বলে বাড়তি শুরু করে দিচ্ছে। আমি শুনি এখন নাকি আর্মি নাকি বালু ট্রাক থেকে পয়সা নেয়, ওই যে যমুনা ব্রিজ, ওই রাস্তা কালভার্ট, সেখানে যে বালু ট্রাক আসে, সিমেন্টের ট্রাক আসে, ওখান থেকে নাকি পয়সা আদায় করে। এইসব অপপ্রচার এবং লিফলেটিং হচ্ছে সেনাবাহিনীর ভিতরে এইসব নিয়ে অফিসারদের বিরুদ্ধে খাপানোর জন্য। এখন আমার কথা হচ্ছে কি, somebody should observe যে একটা মিলিটারি সার্ভিস কোন দেশে কিভাবে চলে। এই দেশে আরো অনেক কিছু হয়েছে, কোনো একটা দুটো না। এই মঈন সাহেবের আসার পর থেকে কিছু ঘটা শুরু করলো আর্মিটার ভিতরে। মানে আপনি এখানে ওই কথাটা বললে আমার আদার র্যাঙ্কসের ভাইয়েরা আশা করি রাগ করবেন না। পৃথিবীর আর কোন দেশে আমার জরিপে দেখা আমি পাই নাই যে আদার র্যাঙ্কসের র্যাঙ্কটা, যারা র্যাঙ্ক তো না, ওরা এনসি হয়ে যায় যখন, নন কমিশন অফিসার, র্যাঙ্কটা তাদের শোল্ডারে থাকে, হাতের মধ্যে। এটাকে কাঁধে তুলে দিয়েছে এবং আরো অনেক নিয়ম সেনাবাহিনীর ভিতরে চালু করছে, যেটাতে আপনার ফাইটিং স্পিরিটটা কেড়ে নেওয়ার জন্য এত কিছু হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না। দুপুরের ভাতই তাদের মধ্যে অন্যতম একটা। ভাতটা খাবেন, ভেতগম দেবেন। আমার কথা হচ্ছে কি, দিস আর্মি লুকস সো লাউজি। এটা স্পিরিট সব ধ্বংস করে দিয়ে, এটা যে 1 সেকেন্ডের মানে 10 মিনিটের নোটিসে বের হতো দূরের কথা, 10 ঘন্টার নোটিস দিলে বিছানাতে করতে পারবো না, এমন একটা অবস্থা করে ফেলছে। না, সামনে তো 3 বেলা বিরিয়ানি খাওয়া হবে না, এখন তাছাড়া টাকা পয়সার ধান্দাটা এমন ভাবে ঢুকাই দিচ্ছে। আমার কথা হচ্ছে কি, দেশের অবস্থা ভালো হবে, সেনাবাহিনীর অবস্থা ভালো হবে, সশস্ত্র বাহিনীর অবস্থা ভালো হবে। এটা তো এটা তো একটা মেলবন্ধন, তাই না? এটা লক স্টেপে যাবে। এখানে তো সেনাবাহিনী ভালো থাকবে, এটা তো আমরা কামনাই করি। দেশ নাকি আপনি উন্নত করে ফেলছেন, আপনি বলতেছেন, তাহলে সেনাবাহিনী উন্নত হবে। কিন্তু তাই বলে এইসব জিনিসগুলো করানো হচ্ছে কেন? করাপশন গুলো ঢুকে গেছে কেন? করাপশন করতে হবে কেন? কেন সেনাবাহিনীর ব্যবসা আজিজ সাহেবের ভাইয়ের কাছে যাবে, অমুকের কাছে যাবে, অমুকের কাছে যাবে, 10% কমিশন খাচ্ছে বিভিন্ন জায়গায়, ট্রুপসদের লিফলেট এখন এগুলো বেরিয়ে আসতেছে, এইসব জিনিস অপপ্রচার গুলো করা হচ্ছে। আমি এখনো আপনাকে বলতে পারি গ্যারান্টি দিয়ে, সেনাবাহিনী এখনো 5% করাপ্ট হয় নাই, আমি লিখে দিতে পারি। কারণ প্রতিষ্ঠানটার প্রাতিষ্ঠানিক কাঠামো, নিয়ম কানুন গুলো এমন ভাবে করা আছে, এখানে করাপশন ঢুকানো অত সহজ না, সবাইকে করাপ্ট করা অত সহজ না। কিন্তু সবাইকে যে অকর্মণ্য করে দিচ্ছে, মানে আনফিট ফর ব্যাটল করে দিচ্ছে, এটা কিন্তু সত্যি। এটা কিন্তু একদম আপনি আর অস্বীকার করতে পারবেন না। আরাম আয়েশ ভোগ বিলাস করিয়ে দিয়ে, শোনেন 71 বোধহয় কি একটা কার জিপ জাপান থেকে কিনে নিয়ে আসছে একজন প্রাক্তন সেনাপ্রধান, বর্তমান সেনাপ্রধান না, কিও বোধহয় সামথিং, আর কিয়া কি একটা জাপানিজ কার জিপ, আর্মির জন্য, আর্মির জিপ। এখন আর্মির জিপ বাংলাদেশে মানে কি, কাদামাটির মধ্যে দিয়ে যেতে হবে। আপনি যখন এক্সারসাইজ যাবেন, অ্যাডভান্স হবেন, ওখানে কোনো টেন্ডার তো হয় নাই, সার্টিফিকেশন দেওয়া হয়েছে কি, আমি দেখে আসছি নিজে, ওই সেনাপ্রধান নিজে কিন্তু ওখানে ভিজিট করছেন, উনি সার্টিফাই করছেন কি এটা এটা সুন্দর চলতেছে, আমরা এটা নিচ্ছি। তো গাড়িগুলো আনছে, আনার পরে এই গাড়িগুলোকে ফরমেশনকে দেওয়া হয়েছে, মানে বিভিন্ন ডিবি দেওয়া হয়েছে আর কি, ব্যাটালিয়নের জন্য। ওখানে এগুলো আর ওই ফিল্ডে কাজ করে না। তো কাজ না করার পরে অবজেকশন আসছে সবখান থেকে, কি করতে হবে, তাহলে ঢাকাতে ফেরত পাঠাও। ঢাকাতে এখন এগুলোতে এসি ফিট করে দিয়ে অফিসাররা এখন ইউজ করতেছে সবাই এগুলাকে। এই আরেক বিলাসিতা, কথা বুঝছেন? কিয়া তো খুব সফিস্টিকেটেড কার, কোরিয়ান গাড়ি সম্ভবত কিয়া, হোয়াট এভার ইট ইজ। আমার কথা হচ্ছে এই ধরনের জিনিস অনেক হচ্ছে, সমানে হচ্ছে এই ধরনের প্রজেক্ট, কথা বুঝছেন? মিলিটারির সাথে রিলেটেড প্রজেক্ট অনেক হচ্ছে, যেগুলো অকর্মণ্য। তো শহীদ ভাই, আমার মাঝে মাঝে ভাবি, আমি যখন এই আর্মি বিষয়গুলো নিয়ে সামনে আসে, আপনি দেখেন পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে অনেক বক্তব্য আছে, কথা আছে, বাংলাদেশ নিয়ে তো আছেই। দেখেন, ইন্ডিয়া কিন্তু তার সেনাবাহিনীকে একেবারে সকল কিছু থেকে দূরে রাখছে। তাদের নিয়োগ, বদলি, প্রমোশন সবকিছু যে পরিমাণ প্রফেশনাল ওয়েতে হয়,
আমি আমার এই পর্যন্ত বয়সে আমি ইন্ডিয়ান আর্মিতে কোনো অসন্তোষ বা নিয়ম বহির্ভূত কিছু হয়েছে বা কোনো জাতীয় ঘটনা আমি শুনি নাই। আপনি জানেন কিনা আমি জানি না। একটু খুব সংক্ষেপে, আমি কি অন্য প্রসঙ্গে যাব, সংক্ষেপে যদি একটু বলেন। এটা সবচেয়ে আজকের দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন আপনার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং ইট। প্রত্যেকটা সেনাবাহিনীর একটা মিশন থাকে, এটা একটা থ্রেট পারসেপশন থাকে। আপনাকে যদি আমি এই দুটো দৃষ্টান্ত দিই ছোট, বাংলাদেশের কোনো শত্রু নাই, যেহেতু আমরা 3 দিক দ্বারা ভারত বেষ্টিত। এই কথাগুলা খাওয়ানো হচ্ছে কিন্তু এখন। হয় আপনি জানেন বিজেপি ওপেনলি ডিক্লেয়ার করছে আমাদের নদীর ওই পার থেকে আরম্ভ করে খুলনা এবং ওই বঙ্গপুরাটা এটা ওদের। আপনি তো এই নিউজ পড়ছেন বহুবার। জি। এই দেখেন এই মুহূর্তে 2টা নেভির জাহাজ ভারতের মংলা পোর্টে এসে বসে আছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নাকি এগুলো আসছে। ইন্ডিয়ান নেভাল জাহাজের সাইজ যদি দেখেন আপনি বুঝতে পারবেন এক একটা জাহাজ কমপক্ষে 5000 ট্রুপস ক্যারি করতে পারে। এইসব জাহাজ এখানে এসে মংলা বন্দরে কি করতেছে? তারা এখন টুঙ্গি পারা যাবে। দেখেন তারা বাংলাদেশকে কি করতেছে, বলতে কোনো অপারেশনের সময় মংলা বন্দর দিয়ে কিভাবে ঢুকবে, চিটাং পোর্টের পারমিশন নিয়ে রাখছে যে ওদের জাহাজ সবার আগে ক্লিয়ার করতে হবে। তারা এখন ওখানেও পারমিশন নিয়ে রাখছে। আপনি ইউ ক্যান স্টপ ইট আন্ডার ইন্টারন্যাশনাল অব্লিগেশন, আন্ডার ইন্টারন্যাশনাল ট্রিটি। আপনার কোন দেশের সাথে যদি একবার একটা কিছু সাইন করে ফেলেন, ইফ ইউ স্টপ ইট দে উইল ইউজ ফোর্স এগেইনস্ট ইউ। কিচ্ছু বলতে পারবেন না তখন, আপনার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে, ওরা জোর করে ঢুকে যাবে। ওরা এই দেখেন সব দিক দিয়ে আমাদের দুটো পোর্ট আছে বড় বড়, এই পোর্টগুলো দিয়ে ঢুকার ব্যবস্থাগুলো করে নিচ্ছে। ওই যে ফেনীর ওখানে আপনার ত্রিপুরার সাথে ব্রিজ কানেকশন করে ফেলছে, কানেক্টিভিটি করে ফেলছে। ওরা সব দিক থেকে আমাদেরকে, আমার কথা হচ্ছে কি, মায়ানমার দাবি করছে ওখানে আরাকানিরা যে চিটং হিল ট্র্যাক্স ওদের। এখন আপনি ওদেরকে কিভাবে প্রতিহত করবেন? এই কথা তো সত্যি। আমাদের হিল ট্র্যাক্সে যে উপজাতি থাকে তাদের সাথে বার্মিজদের মিল, এম আই রাইট? সো ইথনো কালচারালি দে আর মোর অ্যাকিন টু দ্য বার্মিজ পিপল। এই ধরনের জায়গায় তো সমস্যা হয় না? সমস্যাগুলো তো এইভাবে সৃষ্টি হয়। এখন ওখানে আরাকান আর্মি দাবি করতেছে আমাদের বৃহত্তর আরাকান স্টেটটা আমরা কিভাবে সৃষ্টি করব? রাখাইন স্টেটের সাথে যোগ হবে পার্বত্য চট্টগ্রাম যোগ হলে আমরা আরাকান স্টেট সৃষ্টি করব। এটা থ্রেট পারসেপশন না? আফগানিস্তানকে কেন ইভেন কোন দেশ পরাজিত করতে পারছে না? ব্রিটিশরা পারে নাই, রাশিয়ানরা পারে নাই, আমেরিকানরা পারে নাই। ওই পাহাড়ে ঘেরা দেশ, পাহাড়ের ভিতরে লুকিয়ে থেকে তারা গেরিলা যুদ্ধ করে, যার জন্য ওই দেশটাকে কেউ দখল করতে পারে না, ওই দেশটাকে অপদমিত করতে পারে না। আমাদের বাংলাদেশে একমাত্র জায়গা হলো চিটং হিল ট্র্যাক্স, যেখানে লুকিয়ে থেকে আমরা এই দেশের একটা অংশ রক্ষা করতে পারবো। এটাকে আরেকজন দাবি করে বসে আছে। দেশে কোনো থ্রেট পারসেপশন নাই। তো থ্রেট পারসেপশন না থাকলে আপনি আর্মি বাড়াচ্ছেন কেন? একটা দেশের থ্রেট পারসেপশন থাকতে হয়, এটা সেনাবাহিনীর মিশন থাকতে হয় যে আমাকে কি জন্য সৃষ্টি করা হয়েছে, আমার থ্রেট গুলা কোথায়, হুমকি গুলা কোথায়। যার জন্যই সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করা এভাবেই আমার এনাফ জনবল আছে কিনা, আমার সে ধরনের আর্মামেন্ট ক্যাপাবিলিটি আছে কিনা, যুদ্ধের কৌশলটা ঠিক আছে কিনা। এখন ধরেন ভারতীয় সেনাবাহিনী তাদের একদিকে বৃহৎ শক্তি চায় না, অন্যদিকে পাকিস্তান বাংলাদেশকেও বিশ্বাস করে না। সুতরাং তাদের যে থ্রেট পারসেপশন, এই ধরনের থ্রেট পারসেপশনে একটা সেনাবাহিনী একটা প্রফেশনাল বাহিনী হিসেবে গড়ে ওঠে। বাংলাদেশ সেনাবাহিনী এখন তাদেরকে বোঝানো হচ্ছে যেহেতু আমরা চতুর্দিকে ভারত বেষ্টিত, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, সুতরাং আমাদের এখানে কোনো থ্রেট নাই। আর দ্বিতীয়ত মায়ানমার থ্রেট হয়ে বসে আছে। কিন্তু আপনি দেখেন মায়ানমারের সশস্ত্র বাহিনী গণহত্যা করে 1 মিলিয়ন প্লাস রিফিউজি আমাদের দেশে ঢুকিয়ে দিয়েছে। আমাদের সরকার, আমাদের সেনাবাহিনীর প্লাটুনকেও ওখানে ডিপ্লয় করে নাই আজ পর্যন্ত। তো তাহলে বার্মিজ সেনাবাহিনী ভয়টা পাবে কোত্থেকে? ওরা নির্বিঘ্নে ওদের কাজ করে যাচ্ছে। আর এখন তো মায়ানমার অভ্যুত্থানের পরে, সর্বশেষ সামরিক অভ্যুত্থানের পরে মায়ানমার এখন চীনের একটা অলমোস্ট অঙ্গরাজ্যের মতো। কারণ সশস্ত্র বাহিনী দেখলো যে আমার এখন আর কোনো বাঁচার উপায় নাই, আমি সম্পূর্ণভাবে চীনের সাথেই সম্পৃক্ত ছিল তাদের সবকিছু, এখন আরো ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেল। এখন কথা হচ্ছে আপনাকে তো এই থ্রেট পারসেপশন গুলোকে আপনার অঙ্ক করে বেরিয়ে আসতে হবে। আমাদের বাংলাদেশের থ্রেট পারসেপশনটা কোথায় আমি আপনাকে বলি। এখানে আমাদের ডক্ট্রিনের ভুলটা কোথায়? আমাদের সমস্যা হলো চীন এবং ভারত যে সংঘর্ষে জড়াচ্ছে বা সংঘর্ষে জড়াবে, এই যে উত্তেজনা, এই উত্তেজনার ভিতরে আমাদের অবস্থানটা হলো এরকম, চীনেরও বাংলাদেশকে দরকার,
ভারতেরও বাংলাদেশকে দরকার। এই 7টা অঙ্গরাজ্য যেটাকে বলি নর্থ ইস্ট ইন্ডিয়া, সেটা কন্ট্রোলের জন্য। তো অঙ্গরাজ্যটা যখন দরকার, অ্যাজ পার মিলিটারি ডক্ট্রিন, আপনি একটা সার্বভৌম সরকারকে তো আপনি ওই আলোচনা করে করে সব সুবিধা পাবেন না। যেমন ভারত পেয়ে যাচ্ছে, করিডোর পেয়ে যাচ্ছে, ট্রানজিট পেয়ে যাচ্ছে। চীন তো চাইলেই আবার এগুলো চেয়েছিল, ভারতের ইন্ধন এটাকে ওদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তো চীন তো চাইলে সবগুলো পাবে না। তাহলে চীনের তখন চয়েস কি? ওরা নেপালকে হাতে নিয়ে নিছে। ওরা যদি দেখে যে ভারত এখানে খুব ট্রাবল করবে বাংলাদেশকে নিয়ে, ওরা দে আর মোর পাওয়ারফুল দ্যান ইন্ডিয়া, ওরা বাংলাদেশটাকে দখল করে ফেলবে। কারণ ওদের তো ওইটাকে বলে লাইন অফ কমিউনিকেশন, ডেপথ, ওদের তো ওইটা লাগবে ওখানে। কারণ সমর কৌশলবিদ যারা, তারা কিন্তু চিন্তা করে ওইভাবেই যে আমার যদি অ্যাডভান্স, আমার যদি ম্যানুভারেবিলিটি না থাকে, আমার যদি ডেপথ না থাকে, তাহলে তো আমি অপারেশন করতে পারবো না। আমার 2 ডিভিশন আর্মি নিয়ে তো কোথাও লাভ নাই যদি আমার জায়গা না থাকে এটাকে ডিপ্লয় করার। যদি আমার দেশকে চায়না, এমন হতে পারে চায়না দেখা গেল যে বাংলাদেশটাকে দখল করে নিয়ে গেছে, কিছু করার নাই। ইন্ডিয়ার পাকিস্তান বর্ডার থেকে একটা সৈন্য সরাতে পারবে না, চাইনিজ বর্ডারে আরো অতিরিক্ত সৈন্য দিতে হবে যুদ্ধ লেগে গেলে। তাহলে ভারত কিভাবে বাংলাদেশকে বাঁচাবে? তখন হবে কি, আমরা নিজেরা সার্বভৌমত্বটা হারাবো। অন দ্য আদার হ্যান্ড, ভারত এমন ভাবে বাংলাদেশকে এখন এই যে রেকি করে বলছি কথাটা, আমি কিন্তু কোনো বাড়াবাড়ি করে কথা বলছি না। আমি সামরিক বাহিনীর প্রাক্তন অফিসার হিসাবে কথাটা আমি আপনাকে বলছি, এবং স্ট্র্যাটেজিক স্টাডিজের স্টুডেন্ট হিসাবে। এগুলো ওরা এখন সমস্ত কিছু মানচিত্র করে, মানচিত্র মানে কি, মানচিত্র তো সবাই জানা, আজকাল গুগলের যুগ। ওরা ফিজিক্যালি গিয়ে সবকিছু ইন্সপেকশন করে রেডি করে রাখছে, যে যখন ঢুকতে হবে, আসতে হবে, কিছু একটা করতে হবে, অপারেশন করতে হবে, আমি কিভাবে যাবো, কিভাবে কি করবো। এই সব অপরচুনিটি ইজ রেয়ার ইন হিস্ট্রি। যে অন্য কোনো দেশের টেরিটরিতে গিয়ে এভাবে ম্যাপিং করা, জোনিং করা, তারপরে আমি কোথায় আপনার অ্যাম্ফিবাস ল্যান্ডিং করতে পারবো, পানি থেকে স্থলে যেতে পারবো, কোথায় আমি আকাশ থেকে ল্যান্ড করব, কোথায় উঁচু জায়গা আছে আমি পজিশন নিতে পারবো, দেশের কোনটা নার্ভ অফ দ্য কান্ট্রি যেটা দখল করলে আমি, সামরবিদদের অনেক অনেক ব্যাপার আছে যেগুলা তারা করে। তো স্বাধীনতার 50 বছরের মাথায় এসে আমাদের সার্বভৌমত্ব বা আমাদের সেনাবাহিনী কি হুমকির মুখে মনে করেন আপনি? এই মুহূর্তে সেনাবাহিনী প্রচন্ড হুমকির মুখে, বিকজ সেনাবাহিনী সৈনিকদেরকে উত্তেজিত করা হচ্ছে অফিসারদের বিরুদ্ধে। বিশেষ করে আজিজ সাহেবের ঘটনার পর থেকে ওইটাকে একটা ইস্যু করে এই 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 একটা উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে যে অফিসাররা খারাপ, অফিসাররা বিভিন্ন অপকর্মে জড়িত, করাপ্ট, দুর্নীতি করে, অফিসাররা ভোগবিলাসে মত্ত, এই ধরনের জিনিস করে এই উত্তেজনাটা একটা খারাপ পরিণতির দিকে যাচ্ছে ক্রমাগত, আমরা যেটা অনুধাবন করতে পারছি, অথবা আমাদের তথ্য যা বলছে। এটা নেপথ্যে কারা? নেপথ্যে আপনার বন্ধু বেশি শত্রুরা, যারা বিডিআর ঘটনার সাথেও ছিল। ওদের কথা হচ্ছে কি, বাংলাদেশে একটা সশস্ত্র বাহিনী থাকলেই ওদের এখানে আর দাঁত বসাতে পারছে না, এটা হলো সমস্যা। এই সশস্ত্র বাহিনীটা ওদের সমস্যা। ওরা এখন এটা পুরো কবজা করে রাখতে চায়, এটাকে সিকিম বানাতে চায়, নেপাল বানাতে চায়। তো মজার ব্যাপার কি জানেন, এই ঘটনা গড়াতে গড়াতে এমন জায়গায় যাবে, এই মুহূর্তে বাংলাদেশ যদি সার্ভে করা হয়, আমরা কিছুটা করেছিও, আমরা 3 সাংবাদিক ফ্রেন্ড মিলে একটা সার্ভে করেছি অ্যান্টি ইন্ডিয়ান ফিলিংটা অনুধাবন করার জন্য। 97% লোক, ইনক্লুডিং আওয়ামী লীগার্স, সিরিয়াসলি অ্যান্টি ইন্ডিয়ান। তো ভারত যদি মনে করে একটা দেশের জনসংখ্যা এভাবে তাদের বিরুদ্ধে, আর তারা এভাবে সবকিছু দখল করে সরকারের সাথে চুক্তি করে এভাবে মানে দেশটাকে কন্ট্রোল করে নিয়ে যাবে, তাহলে ওরা একটা বোকার স্বর্গে বাস করছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমি ভারতকে উপদেশ দেব, আমি উপদেশ দেওয়ার কেউ না, বাট আমি উপদেশ দেব ফোকাস অন চায়না এন্ড পাকিস্তান। এই 2 এনিমি কিন্তু ইররিকনসিলেবল, এই 2টা তোমার চিরস্থায়ী শত্রু হিসেবে পরিগণিত, ওদের নিয়ে তুমি কম্প্রোমাইজ করতে পারবে না। এখানে কোনো, আমরা রিসার্চে বলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে কিন্তু এই ভেরিয়েবল চেঞ্জ করার কোনো ব্যবস্থা নেই। সুতরাং বাংলাদেশের দিকে নজর দেওয়া বন্ধ করুন। আর বাংলাদেশ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আমি আজকে ভারতকে হুঁশিয়ার করে দিচ্ছি, ইউ আর গোয়িং টু লুজ ত্রিপুরা, আসাম, মিজোরাম অ্যান্ড এ লট, প্লাস পশ্চিমবঙ্গ। ওরা আমাদের ভাই। 71 সালের যুদ্ধে আমরা ধর্মীয় জাতীয়তাবাদ বর্জন করেছি, আমরা সেকুলার জাতীয়তাবাদ গ্রহণ করেছি, পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি। পশ্চিমবঙ্গের ওদের সাথে আমাদের কোনো বৈরিতা নাই। ধর্মের যে বৈরিতা, এটা আমরা পরিত্যাগ করেছি আজ থেকে 50 বছর আগে।
আমরাও সেকুলার বাংলাদেশ আমরা এখন দাবি করি। তো সুতরাং পশ্চিমবঙ্গ আমাদের সাথে চলে আসবে, ভারতে কিচ্ছু অবশিষ্ট থাকবে না। ভারতের এসব বাড়াবাড়ি বন্ধ করতে হবে। ভারত বাংলাদেশ নিয়ে খেলছে, আর খেলার আরেকটা কারণ হলো আমাদের বর্তমান সরকার ইচ্ছে করে ভারতকে বাংলাদেশের ভিতরে আরো বেশি বেশি জড়াচ্ছে। আপনি জানেন সেনাবাহিনীর ভিতরে হুমকি দেওয়া হয়, বিডিআর এর ঘটনার পরে হুমকি দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে মেসেজ দেওয়া হয়েছে জেনারেল মঈন সাহেবকে, যে ভারতের প্যারা কমান্ডো ইউনিট গুলো বসে আছে আগ্রা থেকে এসে কলকাতার ওখানে বসে আছে, প্রধানমন্ত্রীর কোনো গায়ে আঁচড় পড়লেই ওরা এখানে ল্যান্ড করবে। হোয়াট এ জোক! বাংলাদেশের 2 ব্রিগেড ভারতীয় প্যারা কমান্ডো ল্যান্ড করবে, আর বাংলাদেশ সেনাবাহিনী বসে বসে চিরা আর ইয়ে খাবে, গুড়। ওকে, দিস ইজ নট দ্য বেঙ্গলি নেশন। তো এখানে মজা হচ্ছে কি জানেন, এখানে এই মাথা নত করতে 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 এমন একটা খারাপ পরিস্থিতি চলে গেছে। আপনি আমাকে বলেন পেঁয়াজের দরকার নাই, পেঁয়াজ আসতেছে, যেদিন পেঁয়াজের দরকার ছিল পেঁয়াজটা হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে। ব্ল্যাকমেইল করে বাংলাদেশকে প্রত্যেক দিন। আর এখন চাষিরা কাটতেছে যে আমাদের পেঁয়াজগুলো নষ্ট হচ্ছে। বাণিজ্য মন্ত্রী এখন কি করছে? পেঁয়াজ বন্ধ করে না কেন? আপনাকে কয়টা দৃষ্টান্ত দেবো? এই কাহিনী তো শেষ নাই। দেশটাকে তো পুরো বিক্রি করে দিচ্ছে, এটা ভারতের অঙ্গরাজ্য। আপনি বাংলাদেশের টিভিতে এখন 40% অ্যাডভার্টাইজমেন্ট ভারতীয়। কনক, সাবান, ভারতের সাবানের অ্যাডভার্টাইজমেন্ট, টুথপেস্টের অ্যাডভার্টাইজমেন্ট, সব ভারতীয় অ্যাড। মানে কি? ভারতীয় পণ্যগুলো বাংলাদেশে বিক্রি হচ্ছে, দেশের শিল্পগুলো সবগুলো ধ্বংস করে দিচ্ছে। আমি ডিজিএফআই কে বলবো, আর্মিকে বলবো, ফিক্স ইউর বর্ডার এন্ড সেফগার্ড ইউর লোকাল ইন্ডাস্ট্রিজ। জাতি হিসাবে ঘুরে দাঁড়াও, এসব তাবেদারির দিন শেষ। জনগণ চলে গেছে ভারতের বিরুদ্ধে, জনগণ চলে গেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। তোমরা এই তাবেদারি ত্যাগ থেকো না। দিস ইজ মাই রিকোয়েস্ট ইউ। আমি এখানে বিপ্লব করার কথা বলছি না, বিদ্রোহ করার কথা বলছি না। আমি বলছি কোমর সোজা করে দাঁড়াও, কথা বলতে শিখো। তোমাদের বেস্ট স্টুডেন্ট গুলো ওখানে নেওয়া হয়, সিভিল সার্ভিস বলেন, মিলিটারি সার্ভিস বলেন। আপনারা কোমর সোজা করে দাঁড়ান, দেশের স্বার্থ সবার আগে দেখেন। আদারওয়াইজ দেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। এই বিলাস মার্কা গাড়ি আর আপনাদের এই বিলাসিতা, এগুলো দেখার জন্য এই জাতি বসে নাই। মানুষ অসম্ভব কষ্টে আছে। আমি আগের প্রোগ্রামে আপনাকে বলেছি, ঘরে ঘরে একটা করে লাভ যখন পড়বে তখন ইমান টিকে ফেরত আসবে। এখন তো মিথ্যাচার দিয়ে চালিয়ে যাচ্ছে, ক্রমাগত মিথ্যা কথা। প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সরকারি কর্মকর্তা যে যেখানে আছে, মিথ্যা মিথ্যা মিথ্যা। আবার ধরা পড়তেছে 10 মিনিটের মধ্যে। মিথ্যাটা কিভাবে বলতো তাও জান না। আর কত বলবে? সিচুয়েশন এসে গেছে, মানুষ এগুলো শুনতেও চাচ্ছে না। আর এগুলা যা বলে সবটাই মিথ্যা। ওরা মনে করে ভারত, আমেরিকার ভারতকে দরকার, ভারত আমার সাথে আছে। ওদের অঙ্ক অন্যরকম। ওরা সহজ অঙ্ক বুঝে তো। ওরা 2 দিয়ে 4 বুঝে, 2 দিয়ে যে 5 হয় ওটা কিন্তু বুঝে না। The game of strategy is 2 + 2 = 5. In game of strategy 2 + 2 = 5, not 4. এবং আমার মনে হয় 2 + 2 = 5 এর দিকে যাচ্ছে। এবং এখনো সময় আছে। এই স্বাধীনতার 50 বছর পূর্তিতেই যদি আমরা আমাদের দেশকে আমাদের মতো করে ফিরে পাই, তাহলে এটি সবার জন্যই মঙ্গলজনক হবে। শোনেন কনক, আমি আপনাকে একটা জিনিস আমার প্রত্যয় থেকে, আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলতে পারি। আমার দেশের স্টুডেন্ট, আমার দেশের শ্রমিক, আমার দেশের কৃষক, আমি আমাদের শিক্ষিত তথাকথিত এই যে আমরা কম্প্রোমাইজিং ক্যারেক্টার যেগুলো, এগুলোর কথা বলছি না। তথাকথিত সেই সুবিধাভোগী শ্রেণীর কথা বলছি না। নষ্ট হয়ে যাও, এটা হলো নষ্ট হয়ে যাও একটা কমিউনিটি। আমরা যারা তথাকথিত শিক্ষিত সরকারি কর্মকর্তা, সেনাবাহিনী কর্মকর্তা, আমরা কিন্তু নষ্ট। আমরা আসলে নিজেও টের পাই না যে আমরা নষ্ট। কথা বুঝছেন? একবার যদি ইমানের আয়নায় নিজের মুখটা দর্শন করি, তাহলে একবার ধরা পড়বে যে আমরা কতটুকু নষ্ট। এত বেশি পাপ করছি আমরা, জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা নিজেদেরকে এমন ভাবে বিসর্জিত করছি যে আমাদের দুনিয়াও নষ্ট হয়ে গেছে, আমাদের আখিরাত তো নাই। সুতরাং আমি কিন্তু আশাবাদী আমাদের এই ছাত্র ভাইদের উপর, যুবক ভাইদের উপর, সাধারণ মানুষের উপর, যারা এখনো 96% অফ দ্য পপুলেশন, ইফ ইউ কাউন্ট এভারেজলি, তাদের উপর আমার আমি জানি তারা ঘুরে দাঁড়াবেই, তারা এই জিনিসগুলোকে পরিত্যাগ করবে একদিন। একটা কথা আছে, কবি বলছে না, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই ওরে ক্ষয় নাই। আল্লাহ কোরআনের মধ্যে কিন্তু, আল্লাহ কোরআন শরীফে ঠিক অনুরূপ একটা কথা বলছেন, ওয়াইখরা তুহিব্বুনা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। তুমি যদি মুমিন হয়ে থাকো,
একটা উপহার আমার হাতে এখনো আছে তোমার জন্য, সেটা হলো বিজয়। ওই মোমেনরা, ইমানদাররা, সৎ লোকেরা আপনি দেখবেন হাঁটতে হাঁটতে জিতে গেছে। আর এইসব অসৎ মিথ্যাবাদীরা, হটকারীরা, অত্যাচারীরা জিততে জিততে হয়ে যাবে। তো আমরা পৌঁছতে পৌঁছতে এমন জায়গায় আসছে, আজকে পাকিস্তানে গণতন্ত্র আছে, সিনেটে আস্থা ভোট হয়, ইমরান খানকে ইমপিচমেন্ট করতে যায়, অনাস্থা ভোটে ফেলে দেয়। এইসব ডায়লগ, রাষ্ট্রবিজ্ঞানের সব কথাবার্তা আমরা পাকিস্তানের কাছ থেকে শিখি এখন। সেম টু ইউ শেখ হাসিনা, সেম টু ইউ। ক্যাপ্টেন শহীদ ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। আপনাকে এবং দর্শক শ্রোতাদের ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন। দর্শক, এতক্ষণ আপনারা যে অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বুঝতে পারছেন ক্যাপ্টেন শহীদ ইসলাম তার অভিজ্ঞতার আলোকে, তার কাছে পাওয়া বিভিন্ন সূত্রের তথ্যের আলোকে যে বিশ্লেষণ দিলেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে পারবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।